৯ বছর পর বাড়ি ফিরছে সাব্বির, তাও বড় বোনের বিয়ে উপলক্ষে। শহর পেরিয়ে গাড়ি গ্রামের রাস্তায় প্রবেশ করতে অজানা এক শিহরণ বয়ে যায় পুরো শরীরে। চোখের সামনে ভেসে উঠতে থাকে সেই ছোট্টবেলার শৈশব। আগেই চিরচেনা রাস্তায় সাইকেলের টায়ার হাতে ছুটে বেড়াতো। আজ আজ দীর্ঘ ৯টা বছর পর ফিরছে কালো রঙের ব্র্যান্ড নিউ মার্সিডিজ বেঞ্চ গাড়িতে। অবশ্য গাড়িটা বোনের বিয়ে উপলক্ষেই কিনেছে গতকাল। ড্রাইভার মাথা নাড়িয়ে আবারও গাড়ি চালাতে মন দেয়। সাব্বির পরম আয়েসে চোখ দুটো বন্ধ করে নেয়। অমনি হারিয়ে যায় ঘুমের রাজ্যত্বে। বাবা বাবা, আর মেরো না, আমি আর খেলতে যাব না, আমাকে আর মেরো না। সাব্বিরের কান্না ভেজা কণ্ঠ শুনতে পায় না সাব্বিরের বাবা শাহেদ সাহেব। তিনি বেতের লাঠি দিয়ে প্রচণ্ড রাগান্বিত হয়ে মেরে চলেছে সাব্বিরকে। কেননা তিনি জানেন শাহেদ সাহেবের রাগ কেমন। এই সময় ছেলেকে বাঁচাতে গেলে নিজেকেও মার খেতে হবে। সাব্বিরকে মারতে মারতে ক্লান্ত হয়ে যান শাহেদ সাহেব। হাত থেকে লাঠিটা ছুঁড়ে ফেলে দিয়ে গর্জন করে ডেকে ওঠেন। সাব্বিরের মা। স্বামীর ডাকে দ্রুত এগিয়ে আসেন তিনি। চোখ মুখে ভয়ার্ত ভাব। শাহেদ সাহেব আরও তেজি কণ্ঠে বলে, এই জানোয়ারটাকে এখানে রেখে যাচ্ছি, কোনো রকম ওষুধ ওকে দিবে না, খাবার তো দূরে থাক। এত কষ্ট করে স্কুলের বেতন দিই, অথচ এই জানোয়ারটা স্কুল ফাঁকি দিয়ে পাড়ার মাঠে ক্রিকেট খেলতে যাই। সাব্বিরের আম্মু রাহেলা বেগম শান্ত কণ্ঠে বলেন, ছোট মানুষ, খেলতেই তো গিয়েছে একটু, তাই বলে এমনি মারবেন? শাহেদ সাহেব স্ত্রীর কথা শোনা মাত্র তাকেও দুগা লাগিয়ে দিয়ে হনহন করে বেরিয়ে যান। স্বামীর হাতে মার খেয়ে রাহেলা বেগম ফুঁসে ওঠেন। ক্রোধ ভরা চাহনিতে মেঝেতে পড়ে থাকা সাব্বিরকে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে। ছুটে গিয়ে লাঠিটা হাতে নিয়ে তিনিও ইচ্ছে মতো সাব্বিরকে মারতে থাকে আর গর্জন করে বলতে থাকে, জানোয়ারের বাচ্চা, তোকে গর্ভে ধারণ করে আমি ভুল করেছি। তোর জন্য বারবার তোর বাপের হাতে আমাকে মার খেতে হয়েছে। আজ তোকে মেরে ফেলবো আমি। কথাগুলো বলতে বলতে মারতে থাকেন সাব্বিরকে। এদিকে সাব্বিরের তেমন হুঁশ নেই। বাবার হাতে মার খেয়ে এতটাই কাহিল হয়ে গিয়েছিল যে আর মুখ দিয়ে চিৎকারও বের হচ্ছিল না। তার উপর আবার রাহেলা বেগমের মার খেয়ে আর নিজেকে ধরে রাখতে পারে না, সেন্সলেস হয়ে যায়। এদিকে সদ্য কলেজ থেকে ফিরে মায়ের গর্জন শুনে ছুটে আসে বছর 14-র একটা মেয়ে। হ্যাঁ, মেয়েটা হলো নাবিহা, সাব্বিরের বড় বোন। নিজের ভাইকে এভাবে মারতে দেখে দ্রুত রাহেলা বেগমকে থামাতে গিয়ে নিজেও কয়েকটা আঘাত সহ্য করে সাব্বিরকে আগলে নেয়। রাহেলা বেগম ততক্ষণে হুঁশ ফিরে পেয়েছেন। হুঁশ ফিরে পাওয়ার পরপরই নাবিহাকে পাগলের মতো কাঁদতে দেখে নিচের দিকে তাকান। সাব্বির শুয়ে আছে একদম নিস্তেজ হয়ে। নাবিহা চিৎকার করে কাঁদতে কাঁদতে সাব্বিরকে ডাকছে, ভাই, এই ভাই, চোখ খোল না ভাই, তোর কষ্ট হচ্ছে ভাই, চোখটা খোল না। তবে সাব্বির নিশ্চুপ। রাহেলা বেগম ভয়ার্ত চোখে ছেলের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে সাব্বিরের বুকে হাত দেন। হার্ট চলছে। তিনি আর দেরি করেন না, দ্রুত সাব্বিরকে কোলে তুলে নিয়ে ছুটে বের হয়ে যান ঘর থেকে। পেছন পেছন ছুটে যায় নাবিহা নিজেও। মা মেয়েকে সাব্বিরকে কোলে করে পাগলের মতো ছুটতে দেখে এলাকার সবাইও ছুটতে থাকে ওদের পেছন পেছন আর ডাকতে থাকেন। তবে রাহেলা বেগমের হুঁশ নেই। পাগলের মতো ছেলেকে বুকে আগলে নিয়ে ছুটে চলেছেন। পদী মধ্যে একটি রিক্সা পেয়ে সেখানে নাবিয়াকে নিয়েও উঠে চলে আসেন হসপিটালে। অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে রাহেলা বেগম আর শাহেদ সাহেব। দুজনের চোখেই ভয়ার্ত ভাব, ছেলেকে হারানোর ভয়। এতক্ষণে সাব্বিরের স্কুলের হেডমাস্টার সহ সকল শিক্ষক আর ওর সহপাঠীরা চলে এসেছে হসপিটালে। পুরো হসপিটাল গিজগিজ করছে মানুষে। এত মানুষ দেখে নাবিয়া আড়ালে চলে গিয়েছে আর শাহেদ সাহেব ভয়ার্তভাবে দাঁড়িয়ে আছেন অপারেশন থিয়েটারের সামনে। এমন সময় সাব্বিরের স্কুলের হেডমাস্টার আমজাদ হোসেন এগিয়ে আসেন শাহেদ সাহেবের দিকে। হেডমাস্টারকে এগিয়ে আসতে দেখে শাহেদ সাহেব চোরের মতো পালাতে চেষ্টা করলো, তিনি ব্যর্থ হন। আমজাদ হোসেন কড়া গলায় বলে ওঠেন, জি জি শাহেদ সাহেব, আপনাকে ভালো ভেবেছিলাম, কিন্তু আপনি যে এতটা মূর্খ আর বদরাগী জানতাম না। ছেলেটা খেলতে ভালোবাসে, তাছাড়া ভালো খেলোয়াড়ও।
সামান্য একটু খেলেছে বলে তাকে এভাবে মারতে হবে? শাহেদ সাহেব কেন যেন হঠাৎ গর্জন করে ওঠেন। তেরে গিয়ে হেডমাস্টারকে বলে, ছেলে আমার, ওকে আমি জন্ম দিয়েছি, পারলে ওকে মেরে টুকরো টুকরো করব, তাতে তোর কি? তুই স্কুলের মাস্টারের মতো থাকবি, পারিবারিক বিষয়ে নাক গলাইবি না। আর আমাকে মূর্খ বলার সাহস পেলি কোথায়? তুই সামান্য একটা হাই স্কুলের হেডমাস্টার, আর আমি একজন সরকারি কর্মকর্তা। তোর চেয়ে হাজার গুণ বুদ্ধি বেশি আমার। আমজাদ হোসেন শাহেদ সাহেবের কথা শুনে মুচকি হাসেন আর তার পাশে থাকা আরো কয়েকজন শিক্ষককে উদ্দেশ্য করে বলেন, হা 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 হা। দেখলেন মুখ্য কত প্রকার। যাই হোক, চলুন এই পাশে যাই। ছেলেটাকে যেহেতু আমরাই জোর করে ক্রিকেট খেলতে পাঠিয়েছিলাম, আমাদের ওর এই অবস্থার জন্য দায় কিছুটা আছে। ডাক্তারের থেকে ছেলেটার অবস্থা জেনে যাব। কথাটা বলে আমজাদ হোসেন চলে যান। শাহেদ সাহেবও রাগী চোখে স্ত্রীর দিকে তাকিয়ে এগিয়ে যান আর গিয়েই স্ত্রীর চুলের মুঠি খামচি মেরে ধরে বলেন, হারামজাদি, তুই আবার ওকে মারতে গেলি কেন? আজ তোর জন্য আমাকে সামান্য মাস্টার মূর্খ বললো। কত টাকা খরচা হলো? বাসায় চল, তোকে হসপিটাল, তোর এই চার সন্তানের সাথে হসপিটালে শুয়ে থাকার ব্যবস্থা করে দিব। স্বামীর এহেন কথায় দমে যায় রাহেলা বেগম। থমথমে মুখে চেয়ে থাকেন অপারেশন থিয়েটারের দিকে। ঘণ্টাখানেক পর বেরিয়ে আসেন ডাক্তার। এগিয়ে যায় শাহেদ সাহেব। ডাক্তার কিছুটা ঘৃণার দৃষ্টিতে শাহেদ সাহেবকে দেখে বলেন, ছেলেটার বয়স মাত্র 16 বছর। এই বয়সে এত জঘন্য ভারে মেরেছেন বলার মতো না। শরীরে সব জায়গায় আঘাতের চিহ্ন, জখম হয়ে গিয়েছে পুরো শরীর, আবার চামড়াও ফেটে গিয়েছে। শাহেদ সাহেব নিজের আগেই রুক্ষ মেজাজেই বললেন, সে যা হই হোক, আমার ছেলেকে মেরেও ফেলতে পারি আমি। এখন তুই বল, জানোয়ারটা কেমন আছে? ডাক্তার মুচকি এসে বলেন, জানোয়ার আমার চোখের সামনে দিব্যি দাঁড়িয়ে আছে, আর জানোয়ার এর বাচ্চা হসপিটালের বেডে চেতনাহীন হয়ে শুয়ে আছে। আশা করি 2-4 ঘন্টা পর জ্ঞান ফিরবে, আর না হয় ফিরলে কোমায় চলে যাবে। কথাটা বলে তিনি চলে যান সেখান থেকে। শাহেদ সাহেব এহেন অপমানে আরও দ্বিগুণ রেগে যান, তবে তেমন প্রতিক্রিয়া দেখান না, কারণ তিনি বুঝে গিয়েছেন যতই প্রতিক্রিয়া দেখাবেন ততই অপমানিত হবেন। সাব্বিরের স্কুলের হেডমাস্টার আমজাদ হোসেন ডাক্তারের কথা শুনে মনে মনে খুশি হন। এগিয়ে আসেন ডাক্তারের দিকে। ডাক্তার সাহেব কিঞ্চিত তাকিয়ে বলেন, ছেলেটা ভালো আছে স্যার, কিন্তু নিশ্চিত থাকুন। আমজাদ হোসেন অবাক হয়ে বললেন, আপনি আমাকে স্যার বলছেন যে? ডাক্তার সাহেব, স্যারকে তো স্যারই বলবো। আমি আপনার স্কুলের প্রাক্তন ছাত্র স্যার। আমজাদ হোসেন ডাক্তারের কথা শুনে ভীষণ খুশি হন, আবেগে কেঁদে ফেলেন। ডাক্তারকে বুকের সাথে জড়িয়ে ধরে বলেন, এতটা সৌভাগ্য আমার হবে কখনোই ভাবিনি। আমার ছাত্র আজ ডাক্তার। চিন্তার কারণ নেই স্যার, ছেলেটা ছোট হওয়ার আঘাত সহ্য করতে পারেনি। কেটে যাওয়া জায়গাগুলো পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিয়েছি। ছেলেটা অচেতন, অক্সিজেন নেওয়া আছে। আশা করি 2-3 ঘন্টার মধ্যে কথা বলবে। ধন্যবাদ বাবা। আজ আমরা তবে নিশ্চিন্তে বাসায় যেতে পারবো। কিন্তু স্যার, আপনারা সবাই ভাবে হসপিটালে এসেছেন। ছেলেটাকে আমরা সকল শিক্ষক মিলে ক্রিকেট খেলতে পাঠিয়েছিলাম পাশের এলাকায়। দারুণ খেলে ছেলেটা, আর এটাই ওর কাল হলো। ওর মূর্খ পিতা ওকে এভাবে পিটিয়েছে শুনে আমাদের ভীষণ কষ্ট লেগেছে, সাথে খুব মন খারাপ। আমাদের জোড়াজোড়িতে ছেলেটা খেলতে গিয়েছিল। চিন্তা নেই স্যার, ও সুস্থ হয়ে যাবে, আমি আসছি। ডাক্তার চলে যায়। আমজাদ হোসেন এগিয়ে যায় সাব্বিরের আম্মু রাহেলা বেগমের দিকে। তারপর শান্ত কণ্ঠে বলে, ছেলেটা আপনাদের হলেও সে আমাদের স্কুলের ছাত্র। তার কিছু হলে আপনাদের ছেড়ে কথা বলবো না। শিশু আইন আপনারা হয়তো জানেন না। আর হ্যাঁ, আপনার স্বামী মূর্খ শাহেদ সাহেবকে বলে দিয়েন, আইনের হাত অনেক লম্বা। একটু পুলিশের খাতায় নাম উঠলেই সরকারি চাকরি শেষ, সাথে এমন অহংকার আর বদমেজাজিও শেষ। দূরে থেকে কথাগুলো শুনে শাহেদ সাহেবের রাগই লাগে বেশি, আবার ভয়ও পান। কেননা আমজাদ হোসেনের বলা কথা সঠিক। সরকারি চাকরি হাজার বিধিনিষেধ। রাহেলা বেগম চুপচাপ কথাগুলো শুনে গেলেন, পাল্টা কোনো জবাব দেননি। যতই হোক ছেলে স্কুলের হেডমাস্টার বলে কথা। শাহেদ সাহেব দূরের একটা চেয়ারে বসে আছেন, তার ভাবনা চিন্তায় ঘুরপাক খাচ্ছে আমজাদ হোসেনের বলা কথাগুলো। শিশু আইন। শাহেদ সাহেব উঠে চলে যান হসপিটাল থেকে।
রাহেলা বেগম মেয়েকে নিয়ে চাতক পাখির মতো চেয়ে থাকে বেডের দিকে। সাব্বির নিশ্চুপ আর স্তব্ধ হয়ে শুয়ে আছে। রাহেলা বেগমের মন অনেক খারাপ। বিভিন্ন চিন্তার মাঝেই নাবিয়া ওর মায়ের কাছ থেকে উঠে দুটো চেয়ার দূরত্বে বসে। রাহেলা বেগম বিষয়টা দেখে বলে, কিরে মা, আমার পাশ থেকে উঠে গেলি যে? আগে বাবাকে পছন্দ হতো না, আমার ভাইয়াটাকে খেলতে দিত না, মারতো, তাই তোমার কাছে থাকতাম। সেই তুমি কি না আমার ভাইকে মারলে, আমি আর তোমার আশেপাশেও যাব না। মেয়ের এমন কথায় কুঁকড়ে যান রাহেলা বেগম। তিনি জানেন তার মেয়ে যা বলে তাই করে। 2 বছর হলো নাবিয়া শাহেদ সাহেবকে বাবা বলে ডাকে না, কোনো বায়না করে না। শাহেদ সাহেব অবশ্য তা স্বাভাবিকভাবেই নিয়েছেন। রাহেলা বেগম আমতা আমতা করে বলেন, মা, তুই আমাকে ভুল বুঝছিস, আমি সাব্বিরকে মারতে চাইনি। তা তো দেখতেই পারছি, মারতে চাওনি, অথচ এমনভাবে মেরেছো যে ভাই আমার এখন নিশ্চুপ হয়ে আছে। আসলে তোমরা মা বাবা হওয়ার যোগ্যই নাও। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ুয়া মেয়ের মুখে এমন কথা শুনে রাহেলা বেগম দমে যান। ছলো ছলো চোখে বেডের দিকে তাকিয়ে থাকে। ঘড়ির কাঁটা টিকটিক করে চলছে। শাহেদ সাহেব হসপিটাল থেকে চলে গিয়েছেন 2 ঘন্টার মতো। বিকেল গড়িয়ে রাত হয়েছে, শাহেদ সাহেব হসপিটালে আসেননি। এমন সময় সাব্বির হালকা নড়ে ওঠে। ভাইকে নড়তে দেখে ছুটে যায় নাবিহা, ডাকতে থাকে, ভাই, হ্যাঁ ভাই, চোখ খুলেছিস? সাব্বির চোখ মেলে তাকায়, বোনকে দেখা মাত্র কেঁদে ফেলে। নাবিয়া ভাইকে বুকের সাথে জড়িয়ে নেয়। এমন সময় এশার নামাজ শেষ করে রাহেলা বেগম কেবিনে আসতেই চোখ যায় সাব্বিরের দিকে। জ্ঞান ফিরে পেয়েছে সাব্বির। উঠে যান ছেলের দিকে। রাহেলা বেগম সাব্বিরকে জড়িয়ে ধরতে যেই হাত বাড়াবেন অমনি সাব্বির বেডে শুয়ে পড়ে। অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, আপু, এই মহিলাকে আমার সামনে থেকে সরে যেতে বলেন প্লিজ। ভাই, মাকে ক্ষমা করে দে না। সম্ভব না আপু, আমি মাকে বলেই খেলতে গিয়েছিলাম। তাকে বলেছিলাম স্যাররা জোর করেছে, অথচ তার স্বামী যখন আমাকে মারছিল তিনি পর্দার আড়ালে লুকিয়ে দেখছিল। রাহেলা বেগম এবার আর কান্না চেপে রাখতে পারেন না। ছোট ছোট বাচ্চাদের মুখে এমন কথা শুনে তিনি কুঁকড়ে যাচ্ছেন, বারবার শিউরে উঠছেন। এমন সময় কেবিনে প্রবেশ করে শাহেদ সাহেব। হাতে অনেক খাবার, সবই সাব্বিরের পছন্দের। হাসি হাসি মুখে খাবারগুলো সাব্বিরের পাশে রাখতে রাখতে বলে, বাবা সাব্বির, এখন কেমন বোধ করছো? সাব্বির মুখটা কালো করে ফেলে। ভালো করে তাকায় বাবা নামক মানুষটার দিকে। মুখে হাসি, অথচ চোখে স্পষ্ট রাগ আর ক্ষোভ। সাব্বির মুচকি এসে বলে, বেঁচে আছি কোনো মতে, তা আপনি আমায় বাবা বলছেন যে? আজ এত খাবারও আনলেন দেখি। তুমি অসুস্থ বাবা, চুপচাপ শুয়ে থাকো। মা, নাবিয়া, তোমার ভাইকে খেতে দাও। সাব্বির নিষেধ করে না। নাবিয়া আঙুর ধুয়ে সাব্বিরকে খাইয়ে দিতে থাকে। 3 দিন পর হসপিটাল থেকে সাব্বিরকে ছেড়ে দেয়। হাতে পায়ে অসংখ্য ব্যান্ডেজ। শাহেদ সাহেব সেই যে হসপিটালের বিল মিটিয়ে চলে গিয়েছিলেন আর হসপিটালে আসেননি। অবশ্য এতে সাব্বিরের তেমন ভাবনা নেই। শাহেদ সাহেবের কেনা আঙ্গুরগুলো সে মুখে তোলেনি। ওর বোন 1000বার বললেও না। কেন যেন শাহেদ সাহেবের কেনা কোনো কিছু আর গলা দিয়ে নামাতে ইচ্ছে করছে না ওর। বাড়ি ফেরার পর আশেপাশের অনেকজনই সাব্বিরকে দেখে চলে যায়। সাব্বির ভাববিলাসহীনভাবে সবার দিকে পলকহীন চোখে চেয়ে থাকে। রাত 12টা। শাহেদ সাহেব বাসায় এসেছে, হাতে অনেকগুলো প্যাকেট। গন্ধটা সাব্বিরের নাকে আসতেই বুঝতে পারে পাশের মোড়ের নাইমের বিরিয়ানি এনেছে। মনে মনে মুচকি আসে সাব্বির আর বলে, অসুস্থ হলে ভালোবাসার মানুষের তেমন অভাব হয় না। শাহেদ সাহেব এগিয়ে আসে সাব্বিরের রুমের দিকে। হাতে বিরিয়ানির প্যাকেট নিয়ে ভেতরে ঢুকতে গিয়েও তিনি হোঁচট খাচ্ছেন। অবশ্য তিনি লজ্জা পাচ্ছেন। বেশ কয়েকবার চেষ্টার পর শাহেদ সাহেব সাব্বিরের ঘরে ঢুকে টেবিলের ওপর বিরিয়ানির প্যাকেট রেখে আয়েশ করে সাব্বিরের পাশে বসেন। বাবা ছেলে দুজনেই নিশ্চুপ। এমন সময় সাব্বির অন্যদিকে ফিরে তাকিয়ে আছে। শাহেদ সাহেব বুঝতে পারেন সাব্বিরের মনে অভিমান জমে আছে। মনে মনে হাসেন তিনি। অনেকক্ষণ চুপ থেকে ধীরে কণ্ঠে বলে ওঠেন, সাব্বির, শুনছিস? বলুন। তোকে সেই দিন খুব বেশি মেরেছিলাম, আমাকে ক্ষমা করে দিস। ওসব ভুলে গেছি আমি। ভুলে গেলেই ভালো, ওসব মনে রাখতে নেই। বিরিয়ানি এনেছি, ঝটপট খেয়ে পড়তে বসো। এমন দেবদাসের মতো বসে থাকার জন্য তোমার পেছনে টাকা ঢালছি না। বুঝতে পেরেছি। বুঝলেই ভালো, আর না বুঝলে লাঠি তো আছে। শাহেদ সাহেব ছেলের কাছ থেকে উঠে ঘর থেকে বের হতে গিয়েও থেমে যান।
খানিকটা রুক্ষ মেজাজে বললেন, খেলাধুলা করে কিচ্ছু করতে পারবে না জীবনে। খেলা ছেড়ে দাও, পড়াশোনা করতে বসো। জীবনটা বহুত কঠিন। ক্রিকেট খেলে এক মুঠো ভাত জোগাড় করতে পারবে না, না খেয়ে রাস্তায় পড়ে থাকবে, তবুও কেউ এক লোকমা ভাত মুখে তুলে দেবে না। সময় আছে, পড়তে বসো। সবে মাত্র ক্লাস 9-এ পড়ো, সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ আছে। রাহিত সাহেব এক নাগারে কথাগুলো বলে বেরিয়ে যান। সাব্বির নিশ্চুপভাবে কিছুক্ষণ বসে থাকে। এমন সময় ওর বড় বোন নাবিয়া এসে বসে সাব্বিরের পাশে। সাব্বির ফিরে তাকায় বোনের দিকে। নাবিয়া পরম মমতায় সাব্বিরের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে, ভাই, এখনো তুই মন খারাপ করে আছিস? না আপু, মন খারাপ করে নেই। আমি বুঝি রে ভাই, তুই পড়াশোনা করতে চাস না, তুই বড় খেলোয়াড় হতে চাস। আমি জানি তুই বড় খেলোয়াড় হবি। সাব্বির ভীষণ খুশি হয়, বোনকে জড়িয়ে ধরে বলে, সত্যি বলছো তো আপু? অবশ্যই সত্যি বলছি। তবে হ্যাঁ হ্যাঁ, বল আপু। তবে তবে এভাবে দিনের পর দিন না খেয়ে থাকলে তুই খেলোয়াড় হবি কি করে? খেলতে তো শরীরে শক্তি লাগে, আর না খেলে শরীরে তো শক্তি পাবি না। তাহলে কি করব? খাবি ভাই, নিয়মমাফিক খাবি। আয় দেখি, আমি তোকে বিরিয়ানি খাইয়ে দিই। সাব্বির নিষেধ করে না, বোনের সামনে পা ছাড়িয়ে বসে। নাবিয়াও হাত ধুয়ে খুব যত্নের সাথে সাব্বিরকে খাইয়ে দিতে থাকে। খাওয়া দাওয়া শেষ করে সাব্বির বিছানায় শুয়ে পড়ে। শরীরের আঘাতের চিহ্নগুলো শুকিয়ে গিয়েছে অনেকটাই। আগামীকাল স্কুল যেতে হবে ভেবেই চোখটা দ্রুত বন্ধ করে নেয়। নাবিয়াও ভাইকে চোখ বন্ধ করতে দেখে ঘরের লাইট নিভিয়ে দিয়ে চলে যায় নিজের ঘরে। নাবিয়া নিজের চেয়েও তার ভাইকে বেশি ভালোবাসে। ভোর হয়ে গিয়েছে। শাহেদ সাহেব সাব্বিরের দরজায় নক করছেন। সাব্বির, হ্যাঁ সাব্বির, উঠে রেডি হয়ে নাও, স্কুলে যেতে হবে। সাব্বির মিটিমিটি করে চোখ পেলে তাকায়, ঘড়ির দিকে 6টা বাজে। দ্রুত উঠে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে স্কুল ড্রেস আর ব্যাগ গুছিয়ে নিয়ে ঘর থেকে বেরোতেই শাহেদ সাহেবের মুখোমুখি হয়। সাব্বির থেকে পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে নেবে অমনি শাহেদ সাহেব কড়া গলায় বলে, স্কুলে অনেক দিন পর যাচ্ছ, মন দিয়ে ক্লাস করবে। অনেকগুলো অধ্যায় হয়তো তুমি মিস করছো। আর ক্রিকেটের ক শব্দটাও যেন তোমার মুখে না শুনি। এই বছর চলে গেলেই সামনে বছর তোমার এসএসসি পরীক্ষা। এই সময় কোনো ফাঁকিবাজি আমি সহ্য করব না। মন দাও পড়াই, সামনে বিস্তর ভবিষ্যৎ পড়ে আছে তোমার। সাব্বির ওর বাবার কথাগুলো কখনোই তেমন একটা সিরিয়াসলি নেয় না, কেননা তার সব কথাই তার কাজ সাব্বিরের মনে বিরুদ্ধে চলে যায়। সে যা চায় তা পিতা তার সম্পূর্ণ উল্টোটা চায়। সাব্বির এগিয়ে গিয়ে বসে ডাইনিং টেবিলে। এতক্ষণ কিচেনের আড়াল থেকে বাবা ছেলের কথোপকথন শুনছিলেন মা মেয়ে। সাব্বিরের কোনো প্রতিউত্তর না দেখে দুজনেই মিটিমিটি হাসেন। নাবিয়া তো বলেই বসে, সাব্বির বোধহয় বাবার কথা কানেই তোলেনি। কেমন দেখো, ভাবলেশীনভাবে টেবিলে গিয়ে বসলো। হ্যাঁ, ওর কাছে গিয়ে শোন ও কি ভাবছে। এতটা ভাবুক তো ওকে কখনো দেখিনি। ওর থেকে শুনতে হবে না, আমি এখান থেকেই ওর মনের কথা বুঝে গেছি। তাই নাকি? তা কি ভাবছে তোর গুণধর ভাই? ও ভাবছে আর হোর টিচার খেলতে যেতে বললেও ও 1000 বার খেলতে যাবে। সাবধানে যেতে বলিস রে মা, জানিসই তো তোর বাবার রাগ। বাদ দাও এসব কথা। ভাইকে ডিম অমলেটটা দিয়ে আসি, শুধু পরোটা চিবিয়ে খাচ্ছে। নাবিয়া দীর্ঘশ্বাস ফেলে বলে। নাবিয়া এগিয়ে গিয়ে ডিম অমলেটটা সাব্বিরের পাতে তুলে দেয়। সাব্বির আর চোখে বোনের দিকে তাকিয়ে খেতে শুরু করে। নাবিয়াও পাশে বসে ভাইয়ের খাওয়া দেখতে থাকে। সাব্বির নিজের মতো খেয়ে বের হয়ে আসে। বাসা থেকে স্কুল মাত্র 15 মিনিটের রাস্তা হওয়ায় সাব্বির হেঁটেই স্কুলে রওনা হয়। অনেকদিন পর বাড়ি থেকে বের হয়ে হাঁটার সময় অনুভব করে অজানা একটা শিহরণ। স্কুলের গেটে পৌঁছানোর সাথে সাথেই সাব্বিরকে ও সহপাঠীরা ঘিরে ধরে। সাব্বির অবাক হয়ে যায়, সবার দিকে তাক চাহনিতে তাকিয়ে থেকে বলে, কিরে, তোরা আমায় ঘিরে ধরলি যে? ওদের মধ্যে থেকে সাব্বিরের বেস্ট ফ্রেন্ড শামস এগিয়ে এসে ওর কাঁধে হাত রেখে বলল, এতদিন পর স্কুলে আসলি তুই, তাই আমরা সবাই তোকে গার্ড অফার দিচ্ছি। ওদের মধ্যে থেকে সাব্বিরের বেস্ট ফ্রেন্ড শামস এগিয়ে এসে ওর কাঁধে হাত রেখে বলল। কথাটা বলার পরপরই সবাই ই করে হেসে ওঠে। সাব্বির নিজেও হেসে ওদের সাথে ক্লাসে চলে যায়। মন দিয়ে সবগুলো ক্লাস শেষ করে স্কুল থেকে বের হওয়ার সময় ওর চোখ যায় স্কুল মাঠের দিকে। ওর বন্ধুরা আর কিছু বড় ভাইয়ারা খেলছে। সাব্বিরের প্রচণ্ড ইচ্ছে জাগে খেলার। মাঠের দিকে এগিয়ে যেতে গিয়েও থমকে যায়, মনে পড়ে বাবার কথা।
বাড়ির দিকে পা বাড়াতে গিয়েও থমকে যায় সে। কোনো দিকেই এগিয়ে যেতে না পেরে সাব্বির রাগে জিদে মাটিতে ধপাস করে বসে পড়ে। সাব্বিরের কাণ্ড দেখে স্কুলের হেডমাস্টার আমজাদ হোসেন মিটিমিটি হাসেন। হাসতে হাসতে এগিয়ে এসে সাব্বিরের পাশেই বসে বসে মাঠের দিকে তাকিয়ে বলেন, কিরে সাব্বির, বাসায়ও গেলি না, মাঠেও গেলি না, এভাবে গেটের সামনে বসে পড়লি যে? সাব্বির অসহায় চাহনিতে স্যারের দিকে তাকিয়ে বলে, সিদ্ধান্তহীন, তাই ভুগছি স্যার। আমার মন প্রাণ চাইছে খেলতে, আবার মস্তিষ্ক বলছে বাসায় ফিরে যা, নয়তো তোর বাবা তোকে পেটাবে। আমজাদ হোসেন পরম মমতায় সাব্বিরের কাঁধে হাত রেখে বলল, জীবনটা খুব ছোট্ট সাব্বির, এতটাই ছোট যে আজ আছি কাল নাও থাকতে পারি। তাই বলে এই না জীবনে থেমে থাকবে। তোর পরিবার খাওয়া বন্ধ করে দিবে, ভালো মন্দ রান্না বন্ধ করে দেবে, তারা তাদের মতোই খাবে, তারা ভালোই থাকবে, শুধু থাকবি না তুই। আসলে স্যার, আমি ভালো নেই। আমার তীব্র ইচ্ছে ক্রিকেট খেলবো, বাবা মা আর বোনকে নিয়ে দেশ বিদেশে ট্যুরে যাব, কিন্তু বাবা চান আমি তার মতো ধরাবান্ধা জীবন নেই। সকাল থেকে বিকেল এক চেয়ারে বসে কাটাই, জীবনটাকে সরকারি গোলামের মতো কাটিয়ে দিই। আমজাদ হোসেন মাটি থেকে উঠে বসতে বসতে বলল, শোন, তুই খেলতে যা, আর কেউ না থাকুক তোর পাশে, আমি থাকবো আজীবন তোর পাশে। সাব্বির বর্ষা পায়ে ছুটে চলে যায় মাঠের দিকে। আমজাদ হোসেনের চেয়ে থাকে সাব্বিরের দিকে। ব্যাটিংয়ে নেমেছে সাব্বির, বোলিং করতে আসা ছেলেটার পা কাঁপছে। সে জানে বল যেখানেই ফেলুক এই ছোট্ট সাব্বির বল উড়িয়ে মাঠের বাইরে ফেলবেই। হলেও তাই, পরপর 4টা বলে 4টা ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে দিতেই পুরো মাঠ গর্জন করে ওঠে সাব্বির সাব্বির ধ্বনিতে। সাব্বির অবাক হয়, সাথে খুশিও, তবে মুহূর্তে আতঙ্ক গ্রাস করে ওকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে শুরু করেছে। সাব্বির দ্রুত কাঁধের ব্যাগ নিয়ে ছুটতে থাকে বাড়ির দিকে। ততক্ষণে শাহেদ সাহেব বাড়িতে এসে গিয়েছেন। পড়ার টেবিলে ছেলেকে না দেখে মাঠে এসে দেখে গিয়েছেন সাব্বিরকে খেলতে। তারপর পরই তিনি সিদ্ধান্ত নিয়েছেন এই ছেলেকে তিনি আর ঘরে রাখবেন না। সেই স্কুল মাঠ থেকে ছুটতে ছুটতে বাড়ির সামনে আসতেই সপাটে মুখের ওপর ভারী একটা ব্যাগ এসে লাগায়, ছিটকে পড়ে যায় সাব্বির। আকস্মিক এমন ঘটনায় সাব্বির রাস্তায় পড়ে গিয়ে চোখে অন্ধকার দেখতে থাকে, তবে মিনিট খানেক পর নিজেকে স্বাভাবিক করে। সামনের দিকে তাকাতেই দেখতে পায় ওর বাবা শাহেদ সাহেব দাঁড়িয়ে আছেন। তার পেছনেই দাঁড়িয়ে আছেন তার মা আর বোন, তাদের দুজনের চোখেই পানি। সাব্বির রাস্তা থেকে উঠে বাড়ি ফের দৌড়ে যেতে পা বাড়াতে নিবে, অমনি শাহেদ সাহেব হুঙ্কার দিয়ে বলে ওঠেন, এদিকে পা বাড়ানোর আর সাহস করিস না, আজ থেকে তোকে আমি ত্যায্য পুত্র করলাম। আমি আর চাই না তোকে পুত্র হিসেবে পরিচয় দিতে। আমি নিজেও তোমাকে পিতা বলে পরিচয় দেই না কোথাও। রাস্তা ছাড়ো, ভেতরে যাব। এ বাড়ির দরজা তোর জন্য আজ থেকে বন্ধ। তোকে আজ পিটিয়ে চামড়া তুলে ফেলতাম, তবে তা আজ আর করব না, কারণ আমি বুঝে গেছি কাঁথা পিটিয়ে সোজা করে গেলেও তোকে সোজা করা যাবে না, বরং তোর চিকিৎসা করতে গিয়ে আমারই টাকা নষ্ট হবে। তুই বেরিয়ে যাবি এক্ষুনি। সাব্বিরের কেন যেন সাহস বেড়ে যায়। বুক টান টান করে শাহেদ সাহেবের চোখে চোখ রেখে বলে, তোর বাড়ি এমনিতেও ছাড়তাম, তুই যা করছিস তা মাত্রাতিরিক্ত। পথ ছাড় আমার টাকায় কেনা ব্যাটগুলো নিতে দে। তার তোকে নিতে হবে না, তোর ব্যাট বল সব এই রাস্তায় দেখছিস, ব্যাগটা ওর ভেতরেই আছে। সাব্বির ওর বাবার কথায় রাস্তার দিকে তাকায়, সত্যি বকিট ব্যাগ পড়ে আছে। সাব্বির মুচকি এসে ব্যাগটা কাঁধে তুলে নিয়ে ওর বোন নাবিয়ার দিকে তাকিয়ে বলে, চলি রে আপু, আমার স্বপ্ন পূরণের সবচেয়ে বড় বাধা আজ কেটে গিয়েছে। আজ আর আমি ভয় পাবো না খেলতে গিয়ে। দোয়া করিস আমি যেন বড় ক্রিকেটার হতে পারি, আর তোর বাবার চেয়েও বড় অঙ্কের টাকা রোজগার করতে পারি। নাবিয়া নিশ্চুপ। সাব্বির আর কথা বাড়ায় না, পা বাড়ায় সামনের দিকে। বর্ষাকাল শুরু হচ্ছে, রাত দিন ত্রিমেঘ, এই বৃষ্টি আবার কখনো রোদ। জুনের শেষ সপ্তাহ, গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেই সাব্বির হাঁটতে থাকে। বাড়ি থেকে 30 মিনিট দূরে বগুড়া রেলওয়ে স্টেশন। ট্রেনের হুইসেলের আওয়াজ কানে আসতেই 10 কেজির ব্যাগটা নিয়ে প্রাণপণে ছুটতে শুরু করে। এটাই লাস্ট ট্রেন বগুড়া টু ঢাকা যাওয়ার। 30 মিনিটের পথ, দৌড়ে আসতে 24 মিনিট লাগে। রেল স্টেশনের ভেতরে ঢুকতে ঢুকতেই ট্রেন ছেড়ে দিয়েছে। ঘন ঘন হুইসেল বাজিয়ে ট্রেন পূর্ণ গতিতে ছুটে চলে যায়। সাব্বিরও হতাশ হয়ে টেনশনেই বসে পড়ে।
ক্লান্ত শরীরটা এলিয়ে দেয় বেঞ্চের ওপর। সারাদিন না খাওয়া শরীর, তার ওপর পুরো 20টা ওভার ব্যাটিংয়ের কারণে শরীর আর চলছে না। তবুও চোখ দুটো খুলে রাখা, বলা তো যায় না কখন কে না কে এসে ব্যাগটা নিয়ে উধাও হয়ে যায়। কিট ব্যাগটাকে নিজের বুকের সাথে আগলে নিয়ে সাব্বির হাত ঘড়ির দিকে তাকায়। 8:10। সাব্বির অবাক হয়, এত দ্রুত সময় কে জীবন থেকে হারিয়ে যেতে দেখে। শরীরে এখন জ্বর ভাবটা রয়ে গেছে। এমন সময় কেউ একজন সাব্বিরের কাঁধে হাত রাখে। চমকে ওঠে, পেছনে ফিরে তাকায় সাব্বির। আমজাদ হোসেন, সাব্বিরের স্কুলের হেডমাস্টার, দাঁড়িয়ে আছে। চোখ মুখে আঁধার। সাব্বির কিছু না বলে মাথাটা নামিয়ে নেয়। আমজাদ হোসেন সাব্বিরের কাঁধ থেকে হাতটা নামিয়ে এসে বলেন, সাব্বিরের পাশে বসে। মিনিট খানেক নীরবতা শেষ করে আমজাদ হোসেন বললেন, তাহলে শেষ পর্যন্ত বাসা থেকে বের করেই দিল তোকে? সাব্বির অপর দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে, জি স্যার। হ্যাঁ, তো তোর কি খারাপ লাগছে? না স্যার, বরং নিজেকে হালকা লাগছে। নিজের স্বপ্ন পূরণে আর কোনো বাধা নেই ভেবেই কেমন যেন মনটা উড়ু উড়ু করছে। সে বুঝলাম, কিন্তু এখন করবি কি? যাবি কোথায়? এসব কি কিছু ভেবেছিস? না, এখনো ভাবা হয়ে ওঠেনি। আমজাদ হোসেন সাব্বিরের গালে দুটো থাপ্পড় মেরে রাগী কণ্ঠে বলেন, বেকুব, এখনো যদি ঠিকই না করিস তবে কেন ট্রেন ধরতে এসেছিলি? নায়কের মতো ট্রেন ধরে ঢাকায় গিয়ে নিজের সব কিছু হারিয়ে বড়লোক হতে চাস? সাব্বির বেশ লজ্জিত হয় আর মনে মনে ঠিক বলে, আসলেই তো আমি তো কিছু ঠিক না করে ট্রেনে উঠে যেতে নিয়েছিলাম। নিজের এমন বোকামি রেখে ওর নিজেরও রাগ ওঠে। আমজাদ হোসেন নিজের রাগটাকে দমিয়ে নিয়ে বলেন, শোন, জীবন এত সহজ না। বাবার হোটেল থেকে মাত্র বেরিয়েছিস। এখনই তোর সময় বাস্তবতাকে চেনার। হটকারী সিদ্ধান্ত আর ছেলে মানুষই কবে? নিজের শহর ছেড়ে অচেনা শহরে একা গিয়ে কিছু করার চেষ্টা করাই বোকামি। নিজের শহরে হয়তো টাকা ছাড়াও 1 মাস কাটিয়ে দিতে পারবি, তবে অচেনা শহরে টাকা ছাড়া 1 ঘন্টাও না। সাব্বির মন দিয়ে আমজাদ হোসেনের কথাগুলো শুনতে থাকে। এমন সময় আমজাদ হোসেন সাব্বিরের হাতটা ধরে বলে, চল বাসায়, এখানে বসে থেকে লাভ নেই। বাসা থেকে বের করে দিয়েছে স্যার। আমজাদ হোসেন সাব্বিরের কথা শুনে হো হো করে হেসে ফেলেন। হাসতে হাসতে বলেন, থুর গাধা, তোর জন্মদাতা পিতা তোকে বের করে দিলেও আমি দেইনি। চল আমার বাড়ি, তারপর দেখ কি করি আমি। কথাটা বলে এক হাতে সাব্বিরের ব্যাগ, আরেক হাতে সাব্বিরের হাত ধরে হাঁটতে শুরু করেন। রাত 10:20। আমজাদ হোসেনের বাড়িতে আয়েশ করে খেয়ে সাব্বিরকে দেখিয়ে দেওয়া একটা ঘরে শুয়ে পড়েছে। সারাদিনের না খাওয়া শরীরে ভালো খাবার খেয়েই বিদ্রোহ করে বসে। দু চোখে রাজ্যের ঘুম। সাব্বিরও আর জেগে থাকতে ইচ্ছে করছিল না। টুপ করে চোখটা বন্ধ করে তলিয়ে যায় ঘুমের রাজত্বে। ড্রয়িং রুমে আমজাদ হোসেন খেতে বসেছেন। এমন সময় তার স্ত্রী রীতা খানম এক একটা কড়া কণ্ঠে বলে ওঠেন, এসব কি আবিরের বাবা? কান্না কার ছেলে বাসায় নিয়ে চলে এসেছো? আবার আবিরের ঘরেও ছেলেটাকে থাকতে দিয়েছো। বলি, আবির জানলে কি করবে ভেবেছো? আমার বাড়ি কাকে কোন ঘরে রাখবো আমার বিষয়। আর তুমি ভুলে যেও না, আমি তোমার স্বামী। গলার আওয়াজ নিচু করে কথা বলো। স্বামীর এহেন ব্যাহারে রীতা খানম দমে যান। ঠান্ডা মাথায় স্বামীর পাশে বসে গভীর চোখে স্বামীর দিকে তাকিয়ে বলেন, ছেলেটার জন্য তুমি এত কিছু করছো কেন আবিরের বাবা? স্ত্রীর এমন কথায় মুচকি মুচকি হাসেন আমজাদ হোসেন। আয়েশ করে মাংসের হাড় চিবোতে চিবোতে বলেন, ছেলেটা শাহেদ সাহেবের। চিনো তো শাহেদ সাহেবকে? তোমার ছেলের হবু স্ত্রী নাবিয়ার ভাই। আমজাদ হোসেন হো হো করে হাসতে হাসতে বলেন, হ্যাঁ, আবিরের পছন্দ আছে বুঝলে। এই মরিচিকা যুগের মেয়েদের মাঝেও ছেলেটা পাক্কা চহুরির চেখে হীরা চিনেছে। মা নাবিহা ওর ভাইয়ের ইচ্ছে আমাকে বলেছে। আর সাবিরকেও আমি চিনি, অসম্ভব মেধাবী আর ট্যালেন্টেড খেলোয়াড়। সে বুঝলাম, কিন্তু ছেলেটাকে এখানে এনে আমাদের লাভটা কি? সব সময় লাভ দেখতে নেই রীতা, মনটাও দেখতে হয়। আমি সাব্বিরকে ওকে পছন্দ করি। আবির যদি হয় পাক্কা জরুরি, তবে আমি তার ডাবল। পেলে বয়ের যুগে আমি লয়াল আর অসম্ভব ভালো ছেলে পেয়েছি। রীতা খানম চোখ দুটো শুরু করে বলেন, কি বলতে চাইছো তুমি? আমাদের রতিমাকে সাব্বিরের সাথে বিবাহ দিব রীতা।
রীতা খানম এবার দমে যান, খানিকটা হাস্যোজ্জ্বল কণ্ঠে বলেন, তাই তো বলি, তুমি তো বিনা কারণে কাউকে এত আদর করো না। তা সের বয়স কত? বেশি না, 16 কেবল। আর আমাদের মেয়ের 12। ভালোই মিলিয়েছে দেখছি। হ্যাঁ, সে যাই হোক, কাউকে এসব বলার দরকার নেই। মেয়ে বড় হচ্ছে, জামাই খুঁজে রাখলে কি আর সমস্যা আছে বলো? না না, সমস্যা থাকবে কেন? তা জামাইকে আরও বেশি যত্ন করতে হবে। কাল বাজার গিয়ে বড় কাতল আর মাংস কিনে এনো। হা 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 হা। দেখো, এখনই জামাই বানিয়ে ফেললে। হ্যাঁ, আজ হোক কাল হোক, জামাই তো হবেই। তাই আদর যত্ন এখন থেকেই আরম্ভ করাই ভালো। ড্রয়িং রুমের সোফায় বসে বাবা মার কথাগুলো শুনে ক্লাস 6-এর রতি বেশ শরম পেয়ে যায়। লজ্জায় রাঙা হয়ে ভাবতে বসে সাব্বিরকে নিয়ে। রাত 12টা বেজে 23 মিনিট। নাবিহা নিশ্চুপ হয়ে বসে আছে পড়ার টেবিলে। খানিকক্ষণ আগেই ওর বাবা ওকে আর ওর মাকে কড়া গলায় শুনিয়ে দিয়েছে, কোনো রকমভাবে তার সিদ্ধান্তের বিরোধিতা করলে তাদেরও বের করে দিবে, এমনকি তার মাকে ডিভোর্সও দিতে পিছু পা হবে না। কে বা চায় এমন বয়সে বাবা মার বিচ্ছেদ? নাবিয়াও তা চায় না। তাই তো সে ভাইয়ের চলে যাওয়াতেও কাঁদেনি। নিজেকে শক্ত করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে আর মনে মনে বলে, ভাই, তুই ভালো থাকবি, ভালো ক্রিকেটার হবি। একদিন নিশ্চয়ই বাবা আফসোস করবেন কেন তোকে তার স্বপ্ন পূরণে পুরোপুরি সাপোর্ট দেননি বড় চাকরিওয়ালা বানাতে গিয়ে। সেদিন তুই হাসবি বিজয়ের হাসি। টেবিল ল্যাম্প নিভিয়ে চোখ দুটো বন্ধ করে ফেলে নাবিয়া। অপরদিকে রাহেলা বেগম চুপচাপ স্বামীর পাশে শুয়ে আছেন। তার চোখে পানি। তিনি ভাবতেই পারেননি ছেলেকে তার স্বামী বের করে দেবেন, আর বের করে দেওয়ার সময় তিনি টু শব্দ করলে তাকেও ডিভোর্স দেবেন। পরিবারে অবহেলিত মেয়ে ছিল তিনি। এই বয়সে যদি তাকে স্বামীর বাড়ি ছাড়তে হয় তবে ভাইদের বউ জায়গা দেবে না, সেই ভয়েই তিনি চুপ ছিলেন। ছেলের জন্য ডুকরে কাঁদতেও পারছেন না তিনি। ভয়ে স্বামী যদি জেগে ওঠেন। ডান হাতে তালু দিতে চোখ দুটো মুছে মনে মনে বললেন, বাবারে, তুই তোর স্বপ্ন পূরণ করবি আমি জানি। আল্লাহ তোকে সেই প্রতিভা দিয়েছেন, আর আমার দোয়া সব সময় তোর সাথে আছে। তুই সফল হবি, আমি দোয়া করি তুই সফল হবি। রাতের আধার কেটে গিয়ে সূর্য মামা মাথার উপর উকি দিচ্ছে। সাব্বির উঠে পড়ে। ঘর থেকে বের হতেই চোখ পড়ে বয়স 11-র রতির দিকে। মেয়েটা ওর দিকে তাকিয়ে আছে এমন করনি। সাব্বির ও রতির দিকে তাকায়। মেয়েটা দেখতে পরীর মতো, একদম রীতা খানমের মতো। সাব্বির বেশ বিব্রত হয়। চোখ দুটো নামিয়ে নিয়ে বলে, কেমন আছিস রতি? রতি নিমেষেই মুখটা গোমরা করে ফেলে। চোখ দুটো কুঁচকে বলে, ওই, তুমি আমাকে তুই বললে কেন? বারে, তুই আমার ছোট না? তাতে কি হয়েছে? তুমি আমাকে তুমি করে বলবে, নয়তো আমি কেঁদে দেব। সাব্বির ফিক করে হেসে দেয়। হাসতে হাসতে রতির গাল দুটো টেনে দিয়ে বলে, ঠিক আছে, তুই করেই বলো। খুশি? রতি মাথা দুটো দুপাশে ঝাঁকিয়ে বলে, তাহলে আবার বলো, একটু আগে কি জিজ্ঞেস করছিলে আমায়? কেমন আছো তুমি রতি? এই তো গুড বয়, আমি ভালো আছি। তুমি কেমন আছো সাব্বির? আলহামদুলিল্লাহ। সাব্বিরের কথার মাঝে এগিয়ে আসেন আমজাদ হোসেন। মেয়েকে চোখের ইশারায় ঘরে যেতে বলে সাব্বিরকে বলেন, চলো সবাই গিয়ে বসি, ও কথা আছে তোমার সাথে। সাব্বির মাথা নাড়িয়ে আমজাদ হোসেনের পেছন পেছন গিয়ে বসে সোফায়। আমজাদ হোসেন গড়া চড়িয়ে স্ত্রীকে 2 কাপ চা আনতে বলে সাব্বিরকে বলে, তুই তো ঢাকায় চলে যেতে চাচ্ছিস, তাই তো? হ্যাঁ, কোনো মতে যদি বিকেএসপিতে ভর্তি হতে পারি তাহলেই আমি ক্রিকেটার হতে পারবো। শোন, তোকে আমি বিকেএসপিতে ভর্তি করিয়ে দিব, বদলে তোর থেকে আমার একটা জিনিস চাওয়ার আছে। সাব্বির বেশ অবাক হয়, তবে মুহূর্তেই মনে পড়ে স্বার্থের এই পৃথিবীতে কেউ নিজের ভালো ছাড়া উপকার করে না। সাব্বির কিঞ্চিত হেসে বলে, জি স্যার, বলুন কি চান? এখন বলবো না, তুই ক্রিকেটার হওয়ার পর বলবো। তবে এতটুকু শুনে রাখ, কোনো নারী ঘটিত কেলেঙ্কারিতে জড়াবি না। জি স্যার, মনে রাখবো। বিকেএসপিতে ভর্তি শুধু আমি করিয়ে দিব, নাকি মাসিক খরচ তোকে 50% দিতে হবে? আর এটা তুই পার্ট টাইম কাজ করে দিবি, বাকিটা আমি। ঠিক আছে। তাহলে শোন, আজ স্কুলে যেতে হবে তোকে। তোর ভাগ্যটা বেশ ভালো বুঝলি।
এখনও এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন হয়নি। সামনে মাসেই 1 তারিখ রেজিস্ট্রেশন শুরু। আজই তোকে টিসি দিয়ে ঢাকা বিকেএসপিতে নিয়ে যাব। সাব্বির সম্মতি জানায়। আফজাল সাহেব ও স্ত্রী রেখে যাওয়ায় চায়ের কাপে চুমুক দিতে দিতে বলে, খেলার পাশাপাশি মন দিয়ে পড়াশোনাও করিস। বলা যায় না কখন কোনটা কাজে লাগে। তোর ম্যাম এক ভালো চা বানায়। সাব্বির চায়ের কাপে ছোট ছোট চুমুক দিতে দিতে নিজের মা আর বোনের কথা ভাবতে থাকে। এমন সময় আমজাদ হোসেন বলেন, ঢাকায় আমার এক চেনা ভাই আছে। লোকটা বিকেএসপিতে ট্রেনিং করায়, পরিচয় করিয়ে দেব। দেখবি সে তোকে আরও বেশি গুরুত্ব দেবে। সাব্বির খুশি হয়। সারাদিন নিজের সার্টিফিকেট আর টিসি নিতে নিতেই কেটে যায়। বিকেলে বন্ধুদের থেকে বিদায় নিয়ে আমজাদ হোসেনের বাসায় আসতেই রিতা খানম এগিয়ে আসেন। সাব্বির তার দিকে তাকিয়ে মাথাটা নিচু করে ফেলেন। রিতা খানম সরাসরি বললেন, আমি তোমার মায়ের মতোই, এভাবে চোখ নামিয়ে নিতে হবে না। আজ সারাদিন কোথায় ছিলে? জি ম্যাম, স্কুলে ছিলাম টিসি নিতে, সাথে বন্ধুদেরও বিদায় জানিয়ে এলাম। তোর স্যার ফোন করেছিল, তিনি রাত 8টায় আসবেন। তোমাকে নিয়ে রাত 9টায় রওনা হবে ঢাকার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ। মন দিয়ে খেলাধুলা করবে, সেই সাথে পড়াশোনাও। জি আচ্ছা। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে এসো, আমি খাবার গরম করছি। সাব্বির দ্রুত পাশ কাটিয়ে ঘরে আসে। ওর কেন যেন অস্বস্তি অনুভব হয়। কারো বাড়িতেও ও নিজেও জানে না। তবুও বেশ খুশি হয় রাতে তার স্বপ্নের যাত্রা শুরু হবে। রাত 8:30 কাঁধে নিজের কিট ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে সাব্বির। পাশেই দাঁড়িয়ে আছে আমজাদ হোসেন। তিনি সাব্বিরকে লক্ষ্য করেন। ছেলেটা অনেকটাই উত্তেজিত। আমজাদ হোসেন মিটিমিটি হেসে বলেন, কিরে সাব্বির, এভাবে যে কাঁদছিস, বলি তুই বড় ম্যাচ, তাহলে নিজের মানসিক চাপ কিভাবে সামাল দিবি? চাপ ধরে রেখে মাথা ঠান্ডা যদি নাই খেলতে পারিস, তবে তো তুই আন্তর্জাতিকে সফল হবি না। সাব্বির বেশ লজ্জা পায়, আবার শিক্ষাও নেয়। মনকে দ্রুত শক্ত করে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে, আসলে স্যার, আজই আমার প্রথম ট্রেন ভ্রমণ, তাই একটু ভীত। তবে আমি ক্রিকেটে আজ বা গতকাল থেকে খেলছি না। এই খেলাটাতে আমি অভ্যস্ত। আমি চাপ ঠিকই ধরে রাখব। বেশ ভালো। তবে শোন, বিকেএসপিতে কিন্তু ভালো রেজাল্ট করতে হবে খেলাধুলার পাশাপাশি, নয়তো ওখানে তোকে রাখবে না। বুঝতে পেরেছি। সাব্বিরদের কথার মাঝে ট্রেনের হুইসেল কানে আসে ওদের। মানে ট্রেন এসে গিয়েছে। দ্রুত সাব্বির কাঁধে ব্যাগ তুলে নেয়। ট্রেন এসে থামে ওদের সামনে। সাব্বির দ্রুত ট্রেনে চেপে বসে। আমজাদ সাহেবও বসেন। মিনিট খানেক পর ট্রেন ছেড়ে দেয়। সারা রাত ট্রেন চলতে থাকে এই স্টেশন থেকে ওই স্টেশন। সাব্বিরের মনে পড়ে ছোটবেলার সেই বিখ্যাত ছড়া, ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই, একটু যদি ফের ছুটে যায় মাঠ পেরেতেই বোন। ভোর 6টা দীর্ঘ ট্রেন ভ্রমণের পর কমলাপুর স্টেশনে ট্রেন থামতে আমজাদ হোসেন সাব্বিরকে নিয়ে নেমে পড়ে। সাব্বির অবাক হয় এত এত লোক দেখে। আমজাদ হোসেন সাব্বিরের হাত শক্ত করে ধরে বলে, চল সাব্বির, সাভার যেতে হবে। সেখানেই তোর স্বপ্নের বিকেএসপি। রিক্সা করে বিকেএসপিতে আসতে আসতে 10টা বেজে যায়। বিশাল বড় একটা ভবন। সাব্বির আরও বেশি উত্তেজিত হয়। পা রাখে বিকেএসপি। আফজাল হোসেন ভেতরে প্রবেশ করতে এগিয়ে আসেন একজন বয়স্ক লোক। লোকটা দেখে আমজাদ হোসেন এগিয়ে গিয়ে জড়িয়ে ধরেন। খানিকক্ষণ জড়িয়ে ধরে রাখার পর আমজাদ হোসেন সাব্বিরের কাছে লোকটাকে নিয়ে এসে বলেন, সাব্বির, এই হলো আমার চাচা রফিক, এখানকার সাউন্ড স্টাফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে তুমি সেই সাব্বির? আমজাদের মুখে তোমার নাম এত শুনেছি, কি বলবো। তা চাচা, ভর্তির ব্যবস্থা করছো? এখন তো জুন মাসের শেষের দিকে, এখন ভর্তি নেবে না। ভর্তি নিতে বিনা পাঙ্গা দিয়ে ডিসেম্বর আর জানুয়ারিতে। ও কিন্তু চাচা, ও তো স্কুলে ছিল, টিসিও নিয়ে এসেছি। তাছাড়া তুমি তো আছোই, একটা ব্যবস্থা করা যায় না? সাব্বির গম্ভীর চোখে রফিকের দিকে তাকায়। রফিক লোকটা কেমন যেন ছটফট করছে আর বারবার নিজের পকেটে হাত দিয়ে কিছু একটা বোঝাতে চাচ্ছেন।
আমজাদ হোসেনও বুঝতে পেরে দ্রুত নিজের পকেট থেকে 100 টাকার একটা বান্ডিল রাফিক সাহেবের হাতে দিতেই বিদ্যুতের মতো টাকাটা নিয়ে পকেটে রেখে পান খেয়ে লাল টকটকে করা দাঁত আর জিহ্বা বের করে খ্যাক খ্যাক করে হাসতে হাসতে বলল, হইয়া যাইব, কোনো সমস্যা নাই। আগামীকাল ট্রেনিং আর পরীক্ষা আছে, ভালো মতন পাশ করলেই ভর্তি হইয়া যাইব। কিরে, মুখ এমন গোমরা করে আছিস কেন? তুই খুশি হসনি? সাব্বির মুখে কিছু না বললেও মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দেয়। এমন সময় রফিক সাহেব এগিয়ে যান অফিসের দিকে। পেছন পেছন আমজাদ হোসেনকে যেতে দেখে সাব্বিরও পা বাড়ায়। বিকেএসপি পরিচালকের রুমের সামনে আসতে রফিক সাহেব ওদের নিয়ে ভেতরে চলে যায়। পরিচয় করিয়ে দেয় পরিচালক আকরাম খানের সাথে। আকরাম খান খানিকক্ষণ চেয়ে থাকে সাব্বিরের দিকে, তারপর বলে ওঠেন, রফিক ভাই, ছেলেটার শরীরে তো মাংসই নেই, একেবারে লিকলিকে। এ কি বল ব্যাটে লাগাতে পারবে? আকরাম খানের কথায় রফিক সাহেব তাকান আমজাদ হোসেনের দিকে। আমজাদ হোসেন এতক্ষণে ফিক করে হেসে দিয়েছেন। সাব্বির হাসে। রাফিক সাহেব বেশ বিব্রত হয়ে বলেন, আমজাদ ছেলেটার খেলা তুমি সত্যি দেখেছো? আমজাদ হোসেন সাব্বিরের মাথায় হাত রেখে বলে, রফিক চাচা, আমি এর স্কুলেরই হেডমাস্টার, আর তুমি বলছো এর খেলা দেখবো না? এ হলো আমাদের এলাকার টপ পারফর্ম করা প্লেয়ার। এমন কোনো টুর্নামেন্ট নেই যেখানে এ খেলেনি। আকরাম খান তার ছেলের সুরে বলে, সে হয়তো পাড়ার বলারের সামনে, এটা বিকেএসপি, এখানে সব ট্যালেন্ট দিয়ে। এখানে আমার মনে হয় এই ছেলেটা ব্যাটে বল লাগাতেই পারবে না। স্যার, একে একবার ব্যাটিং করতে সুযোগ দিন। আমি কথা দিচ্ছি সাব্বির এক ওভারে 3টা ছক্কা মারবে। আকরাম খান হো করে হাসতে হাসতে চেয়ার ছেড়ে উঠে এসে সাব্বিরের হাত ধরে কাঁধ দেখতে দেখতে বলে, ঠিক আছে চলো, তবে গিয়ে দেখি ছেলেটার মাসেল পাওয়ার কেমন। যদি ও 3টে ছক্কা মারতে পারে তবে কিন্তু 30-এর জায়গায় আরও 20,000 বেশি নিব। আর মারতে পারলে? সেটা আমি ভাবছি না, কারণ ছেলেটা কখনোই 3টে মারতে পারবে না। আকরাম খান কথা শেষ করে রদরজার দিকে এগিয়ে যান। আমজাদ হোসেন কড়া কণ্ঠে বলেন, সাব্বির, এই পরিচালককে তুই দেখিয়ে দে তুই কত বড় খেলোয়াড় হতে পারিস আর কতগুলো ছক্কা মারতে পারিস। সাব্বির মাথা নাড়িয়ে বের হয়ে আসে পরিচালকের রুম থেকে। নেট দিয়ে ঘিরে রাখা মাঠের স্ট্রাইক প্রান্তে সাব্বির ব্যাট খাতে পজিশন নিতে দূর থেকে বিকেএসপির হেড কোচ সানটেই দৌড়ে আসেন। রাগী চোখে কিছু একটা বলতে গিয়েও পরিচালক আকরাম খানকে দেখে দমে যান। তবুও ক্ষুব্ধ কণ্ঠে বলেন, আকরাম ভাই, এই ছেলেটাকে কোথায় থেকে আনলেন আর নেটে ব্যাট করতে দিয়েছেন? আকরাম খান গভীর কণ্ঠে বলেন, তুমি হেড কোচ হতে পারো, কোচের মতোই থাকো, এত বেশি বকবক তোমার না করলেও চলবে। তুমি জাস্ট দেখো ছেলেটার পাওয়ার আছে কিনা। এ নাকি বগুড়া সেরা খেলোয়াড়। জি স্যার, কিন্তু এই ছেলের যে শরীর, এ তো নিগলিকে শরীর নিয়ে কিভাবে ব্যাটিং করবে? এর তো জোরেই নেই বললেই চলে। আমজাদ হোসেন শুধু মুচকি আসতে থাকে, যা চোখ এড়ায় না সনটেইটে। মনে মনে তিনি ক্ষুব্ধ হন। রাগী দৃষ্টিতে নেটে ব্যাটিং ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা সাব্বিরকে দেখে মনে মনে শয়তানি ভাবনা আসে তার। আকরাম খানকে অনেকটা জোরেই বলেন, দেখতে হলে আমাদের 12 ব্যাচের সেরা পেস বোলার মোস্তাফিজকেই বোলিং দেওয়া। না, এটা করা ঠিক হবে না। আজই ছেলেটা এসেছে বোলিং মেশিনে, দেখি কেমন হিট পাওয়ার। স্যার, আপনি বিকেএসপির পরিচালক হলেও আমি এখানকার হেড কোচ। আমার এরিয়াটা, আমি এই ছেলেকে মোস্তাফিজের বিপক্ষে ব্যবহার করব। রফিক সাহেব গিয়ে দ্রুত মোস্তাফিজকে ডেকে আনুন। সনটেইটের চোখ মুখে স্পষ্ট ক্রোধের আগুন, কিন্তু তার বিপরীত আমজাদ হোসেন। তিনি নেটে সাব্বিরের দিকে এগিয়ে গিয়ে বলেন, সাব্বির, মাথা ঠান্ডা রেখে চোখ দুটো দিয়ে সুন্দরভাবে বল দেখে হিট করবে। আর হ্যাঁ, নার্ভাস হওয়ার প্রয়োজন নেই, তুমি সেরা এটা জানলেই তোমার চলবে। সাব্বির মাথা নাড়িয়ে সম্মতি দেয়। একটু পরেই কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান এসে সানটেইটের হাত থেকে বলটা নিয়ে এক ঝলক সাব্বিরের দিকে তাকিয়ে তাচ্ছিলের হাসি দিয়ে রান আপ শুরু করে। সাব্বিরও আগুন চোখে সামনে তাকায়। মুস্তাফিজ নিজের সর্বোচ্চ দিয়ে বল ছাড়ার পরপরই সাব্বির ক্ষিপ্ত গতিতে এক ধাপ সামনে এগিয়ে গিয়ে ব্যাট চালায় নিজের সর্বোচ্চ শক্তিতে। ফলস্বরূপ বল মাঠের বাইরে।
সঙ্গে সঙ্গে আমজাদ হোসেনের লাফিয়ে চিৎকার করে ওঠে ছক্কা ছক্কা। সনটেইনের মুখ চেয়ে চুপসে যায়। আকরাম খান হাঁ করে তাকিয়ে থাকে সাব্বিরের দিকে। ওভারের দ্বিতীয় বল। আগের বলে ছক্কা খেয়ে পাগলাটাই হয়ে যাওয়া ফিজ আর তেজি মনোভাব বল ছড়ে পারফেক্ট ইয়ার্কার, কিন্তু সাব্বির মুহূর্তে বলটা স্কুপ করে বলটা বাউন্ডারিতে পাঠাতে আমজাদ হোসেন চিৎকার করতে থাকে খুশিতে। আকরাম খান দ্বিগুণ চমকে যায়। সাব্বির নিশ্চুপ, তবে তৃতীয় বলে অপেক্ষায় মুস্তাফিজ রীতিমতো অবাক। তৃতীয় বলটাও সে ইয়র্কার করতে চাইলেও বলটা ফুল টস হয়ে যায়। ফলস্বরূপ সাব্বির বিশাল এক ছক্কা মেরে বিজয়ের হাসি দেয়। মুহূর্তে আকরাম খান সনটেই ট্রাফিক সহ উপস্থিত সবাই করতালি দিতে শুরু করে। সাব্বির শুধু হাসে। আকরাম খান সনটেইটের দিকে তাকিয়ে বলে, তোমার এই পাগলামির কারণেই পিওর ট্যালেন্টেড একটা হার্ড হিটার পেতে চলেছে বাংলাদেশ। সনটেইট নিজের ভুলটা সম্ভবত বুঝতে পেরে অমায়িক হেসে বলল, ওর বডি খুচরো হলেও ওর হিটিং পাওয়ার অসাধারণ। ফিজের মতো আইপিএল খেলে আসা বোলারকে পরপর 3টে ছক্কাও, তাও আবার একটা ইয়র্কার বলে, সত্যি অবিশ্বাস্য। ওর ব্যাট বলে যেন ঠেক নেই, ওঠে না, উড়িয়ে যাচ্ছে সীমানার বাইরে। তো তোমার পরীক্ষায় কি ছেলেটা পাস করলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার, কিন্তু এখন তো জুন মাস, ভর্তি নেওয়া যাবে না। তা আমি বুঝবো, ও 9-এ ভর্তি হবে, মানে 9তম ব্যাচ। হিটিং পাওয়ার আরও উন্নত হবে বলে মনে হচ্ছে। জি চলুন কথা বলি তার সাথে। আকরাম খান আর সনটেইট এগিয়ে আসে সাব্বিরের দিকে। সবার প্রথম আকরাম খান সাব্বিরকে বলে, অসাধারণ ট্যালেন্ট আছে তোমার। তুমি বিকেএসপিতে ভর্তি হওয়ায় প্রথম ধাপ সম্পূর্ণ করেছো। সাব্বির উৎফুল্ল হয়ে উঠে আবেগে। এমন সময় সনটেইট সাব্বিরকে বুকের মাঝে জড়িয়ে নিয়ে বলে, ওয়েল প্লে মাই বয়। আমি সত্যি এত কম বয়সে কাউকে এমন পিওর হিটিং করতে দেখিনি। তুমি একটা ট্যালেন্টের ডিব্বা। এমন হিটিং ধরে রাখো, তুমি বাংলাদেশ জাতীয় দলের গর্ব হবে। খুশি হয় সাব্বির। আকরাম খান নোট থেকে যাওয়ার আগে রফিক সাহেবকে আদেশ করেন সাব্বিরকে একাডেমিক বিভাগে নিয়ে যেতে। সাব্বির রফিক সাহেবের পেছন পেছন যেতে থাকেন। একাডেমি বিভাগের হেড জামান সাহেব সাব্বিরের সব ক্লাসের সার্টিফিকেট রেখে বেশ সন্তুষ্ট হন এবং তাকে 9ম ব্যাচে ভর্তি করিয়ে দেন। শেষে তিনি মেডিকেল আর লিখিত পরীক্ষার জন্য সুপারিশ করেন। সারাদিন পরীক্ষা দিয়ে সবগুলো সম্মানের সাথে পাশ করার পর ডাক আসে পরিচালকের কক্ষ হতে। সাব্বির এগিয়ে যায় পেছন পেছন আমজাদ হোসেন। আকরাম খান সাব্বিরদের বসিয়ে রেখে বেশ কিছুক্ষণ এক কাগজ ঘাটাঘাটি করে আমজাদ হোসেনের দিকে একটা খাম এগিয়ে দেন। আমজাদ হোসেন খামটা খুলে সকালে রাফিককে দেওয়ায় টাকা বান্ডিল দেখে অবাক হয়। জিজ্ঞাসা সূচক চাহনিতে তার দিকে তাকাতেই আকরাম খান হাসি দিয়ে বললেন, ফিরিয়ে দিলাম। আসলে সবসময় এমন পিওর ট্যালেন্টের ছেলে আসে না বলে অনেক খরচ হয়, যার কারণে সরকার টাকা দেওয়ার পরেও কিছু টাকা নিতে হয়। তবে সাব্বির ছেলেটার প্রতিভা দেখে আমরা অবাক। ও বাংলাদেশের ভবিষ্যৎ, আমরা ওকে গড়ে তুলব। আমজাদ হোসেন মাথা নাড়িয়ে সাড়া দেন। এমন সময় একে একে একাডেমিক বিভাগের হেড জামান সাহেব, মেডিকেলের হেড আতিক সাহেবরা এগিয়ে এসে সাব্বিরের রিপোর্ট দিয়ে যান। আকরাম খান সব দেখে খুশি মুখে বলেন, ওয়েল ডান সাব্বির, তুমি লেটার পার্ক পেয়ে পাস করেছো। ধন্যবাদ স্যার। আমজাদ হোসেন সাহেব, তোমাদের বিকেএসপি সম্পূর্ণ আবাসিক। আপনি চাইলে আজই এখানে রেখে যেতে পারেন। মাসিক কত টাকা করে দিতে হবে? আপনার আয়ের 10%। তাহলে মাসিক 4,000 টাকা করে দিতে হবে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি দেব। কিন্তু সাব্বির এখন কি কোনো ব্যাচে সুযোগ পেতে পারে? অনুবর্ধ 16 ব্যাচ সুযোগ পাবে এবং সামনে এশিয়া কাপের আগে একটা ক্যাম্প হবে। সেখানে ভালো পারফরমেন্স করলে এশিয়া কাপের টিকিট সে পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ, তাহলে স্যার আমি আসি। ঠিক আছে সাব্বির, তুমি অনূর্ধ্ব 16 ব্যাচের মেসে গিয়ে 210 নম্বর রুম কেবিনে থাকবে। ঠিক আছে স্যার। সাব্বির পরিচালকের কক্ষ থেকে বের হতে আমজাদ হোসেন সাব্বিরের কাঁধে হাত রেখে গম্ভীর কণ্ঠে বলেন, সাব্বির, আমি বগুড়া ফিরে যাচ্ছি।
আশা করি তুমি ভালো পারফর্ম করে নিজের প্রতিভা দেশবাসীকে দেখাবে, বিশেষ করে তোমার বাবাকে। আমি চাই তুমি অনূর্ধ্ব 16 ব্যাচের হয়ে এশিয়া কাপ খেলার টিকিট কনফার্ম করো। আমি সর্বোচ্চ চেষ্টা করব স্যার। আরসি। আমজাদ হোসেন বিকেএসপি থেকে বেরিয়ে যান। সাব্বিরও তার ব্যাচের মেসের দিকে এগিয়ে যেতেই কয়েকটা ছেলে এগিয়ে এসে সাব্বিরকে ঘিরে ধরে। সবার চোখ মুখে বিস্ময়। সাব্বির কিছুটা ভয় পায়, তবে ওর ভয় কেটে যায় তখনই যখন সবাই এক চোখে করতালি দিতে শুরু করে আর অভিনন্দন জানায় তাদের সিনিয়র মুস্তাফিজুর রহমানের মতো সিনিয়র বলাকে 3 বলে 3 ছক্কা মারার জন্য। সাব্বির খুশি হয়, ওদের সাথে মুহূর্তে বন্ধুত্ব হয়ে যায়। সবার সাথে আলাপ করে সাব্বির নিজের কেবিনে চলে যায়। কেবিন বলতে এক রুমে 3 জনে 3টা সিট। সাব্বির নিজের বেডে শুয়ে পড়তেই রাসেল নামের একটা ছেলে এগিয়ে এসে সাব্বিরের পাশে বসে। সাব্বির ছেলেটার দিকে তাকায়, চোখ মুখে হতাশা আর ভয়ের ছাপ। সাব্বির রাসেলকে বলে, রাসেল, কিছু হয়েছে? না, তেমন কিছু না। না, আসলে তোকে জিজ্ঞেস করতে এলাম, তুই উইকেট কিপার ব্যাটসম্যান না তো? আমি শুধু ব্যাটসম্যান। কেন? না, এমনিতে আমাদের এই ব্যাচের প্রায় 5 জন উইকেট কিপার ব্যাটসম্যান। ভাবলাম তুমিও হয়তো আমার প্রতিদ্বন্দ্বী হবে। ব্যক্তির চেয়ে দল সবসময় বড়। ভালো পারফর্ম করলে তুমি প্লেইং 11-এ থাকবে। আমিও তো সবার ওপরে। আজ তোমাকে মুস্তাফিজুর রহমান ভাইকে পিটাতে দেখলাম, তখন থেকেই গলা শুকিয়ে গিয়েছিল। এটা ভেবে না জানি তুমি কি আবার উইকেট কিপার? না, আমি ব্যাটসম্যান। যাই হোক, তুমি ঘুমিয়ে পড়ো। আমার ঘুম পেয়েছে অনেক। সারাদিন পরীক্ষা দিতে দিতে আমি বড্ড ক্লান্ত। ওকে, ঘুমাও। সাব্বির শরীরটা এলিয়ে দেয়, মুহূর্তে ঘুমে ওর শরীর ভেঙে পড়ে। দেখতে দেখতে সময় অতিবাহিত হচ্ছে। আমজাদ হোসেন স্যার সাব্বিরকে বিকেএফসিতে রেখে যাওয়ার 3 মাস কেটে গিয়েছে। ডিসেম্বর মাস আর বাকি 7 দিন, তারপরই এশিয়া কাপের টিম ঘোষণা করবে। সাব্বিরের চিন্তার শেষ নেই। বারবার মনে আছে গোলপাক খাচ্ছে, সে চান্স পাবে তো। আজ বৃহস্পতিবার ট্রেনিংয়ের দিকে একাডেমিতে ক্লাস নেই। 9ম শ্রেণীর পরীক্ষা আগের ভাগেই শেষ হয়েছে। সারাদিন শুধু অনুশীলন আর অনুশীলন। টিমের সবাই বিরক্ত, শুধু সাব্বিরই অতি উৎসাহী। তার এক কথা, এখনই যদি আমরা হাঁপিয়ে উঠি তবে ম্যাচের সময় জিতব কী করে। সবাই মনে মনে সাব্বিরের ওপর ক্ষিপ্ত। এক রাসেল বাদে সে সাব্বিরের সাথে সমান তালে অনুশীলন করে যাচ্ছে। সকাল 10টা, নাস্তা সেরে সাব্বির নিমের বেডে একটু শুয়েছে। এমন সময় রাসেলের আগমন। ওই কিরে, তুই এখন শুয়ে আছিস? মাঠে যাবি না? হেড কোচ ডেকেছে। হ্যাঁ, যাচ্ছি, চল। রাসেল দরজার দিকে এগিয়ে যেতে গিয়েও থেমে যায়। কি মনে করে ফিরে এসে সাব্বিরের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে, শুনেছিস আজ না ক্যাপ্টেনের ঘোষণা করবে? হ্যাঁ, তো কি হয়েছে? আমাদের পরিচালক হেড কোচ শন টেক আর সহকারী হেড কোচ সালামউদ্দিন তোর ওপর তো ভীষণ ইমপ্রেসড। আমার মনে হয় কি জানিস? বল, কি মনে হয়? তুই হবি ক্যাপ্টেন। হলে আমি তোকে ভাইস ক্যাপ্টেন বানাবো। এখন দেখি, চল মাঠে যাই। সাব্বির বিছানা থেকে উঠে নিজের ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে, সঙ্গে রাসেল। ট্রেনিং গ্রাউন্ডে অনূর্ধ্ব 16 ব্যাচের প্রায় 40 জন উপস্থিত। এখান থেকে বেছে নেওয়া হবে মাত্র 15 জনকে, আর বাকি 4 জনকে রিপ্লেস হিসেবে। সাব্বির ঘামছে, শীতকাল তবুও ঘামছে। এমন সময় হেড কোচের আগমন। তিনি সবাইকে লাইনে দাঁড়াতে বলে সবার সামনে দাঁড়ান। পাশেই পরিচালক আকরাম খান। হেড কোচ টেট বলতে শুরু করেন, প্রিয় অনূর্ধ্ব 16 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা জানো সামনেই এশিয়া কাপ। এটা তোমাদের ভবিষ্যৎ অনূর্ধ্ব 19 এবং পরবর্তী জাতীয় দলের হয়ে খেলার পথ মসৃণ করতে ভূমিকা রাখবে। সবাই একসঙ্গে জি স্যার বলে ওঠে। টেট আবারও বলতে থাকে, তোমরা জানোই একটা টিমে 15 জন খেলোয়াড় আর 4 জন রিপ্লেসমেন্ট খেলোয়াড় থাকে। তোমাদের মধ্যে বেস্ট 19 জনকে বেছে নেওয়া কঠিন, তবে আমরা তা নিয়েছি। আজই তোমাদের মাঝে ঘোষণা করব দল। আকরাম খান একে একে 13 জনকে ডাকার পরও সাব্বির আর রাসেলকে না ডাকায় দুজনেই হতাশ। সবচেয়ে বেশি হতাশ রাসেল। এমন সময় নামটা উচ্চারণ করার পরও ওর কোনো ভ্রুক্ষেপ না দেখে সাব্বির ওকে ঝাঁকিয়ে বলে, ওই বেটা, তোর নাম ডাকছে, তুই মনমরা হয়ে গেলি কেন? ধুর শালা, ভাবলাম তোর আন্ডারে খেলবো, তোর নামই তো বললো না। আমি খেলবো না রে।
তুই খেলবি, ব্যক্তির চেয়ে দল বড়। সাব্বিরদের কথা বলার মাঝে আকরাম খান বলে ওঠে, এবার এমন একজন নাম বললে যে কিনা একজন জিনিয়াস অলরাউন্ডার, একাডেমিক শিক্ষা আর খেলাধুলায় 10-এ 10। ছেলেটা মাঝ সময়ে বিকেএসপিতে এসেছিল এবং নিজের অসাধারণ প্রতিভা দেখিয়ে কম সময়ে টপ ক্লাস হয়ে যা অনুধৈর্য 16 দলের ছেলেটার হিটিং পাওয়ার আর 10-12 জনের চেয়ে সম্পূর্ণ আলাদা। আর আমরা তাকেই ক্যাপ্টেন করার সিদ্ধান্ত নিয়েছি। তার নাম ঘোষণা করবে তোমাদের হেড কোচ। সন্তেই সবার দিকে এক পলক তাকিয়ে মুচকি হাসি দিয়ে সাব্বিরের দিকে ছুটে গিয়ে কোলে তুলে নিয়ে চিৎকার করে বলতে থাকে, তোমাদের ক্যাপ্টেন সাব্বির। সঙ্গে সঙ্গে রাসেলের চিৎকার, ইয়াহু, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সন্তেই ঘোষণার পর সবাই সাব্বিরকে অভিনন্দন জানান। সাব্বিরও সবার সাথে কুশল বিনিময় করে। বিকাল 5টায় অনেকগুলো ক্যামেরার সামনে বসে আছে সাব্বির, পাশে হেড কোচ টেই। সাংবাদিকদের করা সব প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে সাব্বির চুপচাপ বসে আছে। এমন সময় রিয়াসাত আজিম সাব্বিরকে প্রশ্ন করেন, আপনি হয়তো ভুলে গিয়েছেন এশিয়া কাপটা বাংলাদেশেই হবে। সঙ্গে সঙ্গে বাকি সাংবাদিকরা হেসে ফেলে। রিয়াসাত আজিম বেচারা নিষ্পৌ। সাব্বির খানিকক্ষণ থেমে থাকলে, অলরেডি কাপটা বাংলাদেশে এসে গিয়েছে, এখন শুধু অফিসিয়ালি গ্রহণ করা বাকি। দেখতে দেখতে সময় অতিবাহিত হয়ে যায়। এশিয়া কাপ শুরু হয়। 3 ম্যাচের 2টোতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয় সাব্বিরের দল। সেমিফাইনালে সাব্বিরের দল পাকিস্তানের মুখোমুখি আর ভারত আফগানিস্তানের বিপক্ষে। সেমিফাইনাল ম্যাচ 120 বলে 180 রান। ওপেন করতে নেমেই সাব্বিরের বিধ্বংসী হিটিং পাওয়ারে পাকিস্তানের বোলিং লাইন আপ লন্ডভন্ড। 10 ওভার রানিং, 11 ছক্কা আর 6 চারে 90 রানের দানবীয় ইনিংসে অপরাজিত। ওপর ব্যাটসম্যান রাসেল 60 রানে অপরাজিত। জয়ের জন্য 60 বলে দরকার 30 রান। সাব্বির, বোলিংয়ে শাহিন সাহেব আফ্রিদি পরপর 2 বলে 2 ছক্কা মেরে সেঞ্চুরি পূরণ করে সাব্বির রান। তারপর আরও বিধ্বংসী হিটিং 3 বলে 3টা ছক্কা। 10 উইকেটে জয় পেয়ে ফাইনালে উঠে। মুহূর্তেই গ্যালারিতে গর্জন, বাংলাদেশ বাংলাদেশ। মুহূর্তের মাঝে দেশের সব পত্রিকায় সাব্বিরের ছবি আর বড় বড় অক্ষরে হেডলাইনে সাড়া ফেলে দেয় পুরো দেশ। সাব্বিরের পাওয়ার হিংসে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব-16 এশিয়া ক্যাপ্টেন। ফাইনাল বাংলাদেশ, প্রতিপক্ষ আফগানিস্তান। সাব্বির খুশি হয়, ফিরে যায় হোটেলে। ফাইনালের দিন আফগানিস্তান মাত্র 150 রানে অল আউট হয়ে যায়। সাব্বির আর রাসেল ওপেনিংয়ের নামে, তারপর একের পর এক 4 ছক্কা মাত্র। 10 ওভারেই 140 রান তুলে ফেলে সাব্বির অপরাজিত 90 রানে, আর রাসেল 15। বাকি মাত্র রাসেল দ্রুত সিঙ্গেল নিয়ে সাব্বিরকে স্ট্রাইক দেয়। 11তম ওভারে প্রথম বল ফুল শটে বিশাল ছক্কা মারে সাব্বির। দ্বিতীয় বল নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে বলে আঘাত করার পর পুরো গ্যালারি গর্জন করে ওঠে, বাংলাদেশ বাংলাদেশ চ্যাম্পিয়ন বাংলাদেশ। সারা দেশ একটা শান্ত উৎসব নয়, সাব্বির হয় ম্যান অব দ্য টুর্নামেন্ট। খুশির শেষ নেই। অনূর্ধ্ব-16 এশিয়া কাপ জেতার পরপরই একের পর এক স্পন্সর আসতে থাকে। লাখ লাখ টাকার অফার। শত অফারের মাঝে সাব্বির বেছে নেয় এমআরএফ এর স্পন্সরশিপ, বছরে কোটি টাকা। এশিয়া কাপ জেতা 10 দিন পরই সাব্বির আর রাসেল জায়গা পেয়ে যায় অনূর্ধ্ব-19 দলে। সামনের অনূর্ধ্ব-19 যুবক বিশ্বকাপ। এবারের হেড কোচ সালাউদ্দিন, এবং সবাইকে অবাক করে দিয়ে ক্যাপ্টেন মিরাজের পরিবর্তে সাব্বিরকে ক্যাপ্টেন ঘোষণা করা হয়। দেশ জুড়ে সমালোচনা আর আলোচনার ঝড়, তবে সাব্বির নিশ্চুপ। গ্রুপ স্টেজে 4 ম্যাচের 4টাতেই ম্যাচ উইনিং সেঞ্চুরি করে বিশ্বকে কাঁপিয়ে দেয় সাব্বির। সেমিফাইনাল ম্যাচ অস্ট্রেলিয়া বনাম ইন্ডিয়া, বাংলাদেশ বনাম ইংল্যান্ড। প্রথম সেমিফাইনালে ভারত 120 রানে হেরে যায়। দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড বাংলাদেশকে 340 রানের টার্গেট দেয়। 300 বলে 340 রান প্রয়োজন। ড্রেসিং রুমে সাব্বির আর রাসেল ওপেনিংয়ে ব্যাট করতে নামার সময় হেড কোচ সালাউদ্দিন ধীরে খেলার কথা বলে, কিন্তু সাব্বির আর রাসেল মুচকি এসে মাঠে নেমে ইংল্যান্ড বোলারদের ওপর চড়াও হয়।
পাওয়ার প্লেতে 120 রানের পার্টনারশিপ, সাব্বির 70 আর রাসেল 50। এমন সময় ব্রডের বলে রাসেল বোল্ড আউট হওয়ার পরপরই একে একে 5টা উইকেট হারিয়ে 20 ওভারে 170 রানে আগ্রহ। ম্যাচ জিতে হলে বহুত রান তাড়া করতে হবে। হেড কোচ এর কথাবার্তা আসে প্রতিটা বল সাব্বিরকে খেলতে হবে। সাব্বিরও স্ট্রাইকে চলে যায়, অ্যাটাক করে ইংল্যান্ডের বলারদের ওপর ব্রোকে 6 বলে 6 ছক্কা ছাকিয়ে নিজের সেঞ্চুরি পূরণ করে। 30 ওভার শেষে দলীয় রান 280, 20 ওভারের দরকার 60 রান। সাব্বির বিধ্বংসী মাত্র 5 ওভারে জিতে যায় ম্যাচ, সাথে পূরণ করে নিজের ডাবল সেঞ্চুরি। ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ আর অস্ট্রেলিয়া। ফাইনাল ম্যাচের দিন ড্রেসিং রুম জুড়ে আতঙ্ক, কারণ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, যারা কিনা ফাইনালের জিন। ফাইনালি ম্যাচের দিন ড্রেসিং রুম জুড়ে আতঙ্ক, কারণ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, যারা কিনা ফাইনালের জিন। একমাত্র সাব্বিরই কুল, সে দলের টপ বোলারদের সাথে কথা বলতে ব্যস্ত। আহমেদাবাদের পিচ প্রথমে বোলিং আর পরে ব্যাটিং সহায়ক। আল্লাহ আল্লাহ করে সাব্বির টস জিতে বোলিং নেয় আর অঘোষিত চ্যাম্পিয়ন হয়ে যায়। সাব্বিরের মাস্টারমাইন্ড ক্যাপ্টেন্সিতে আর দলের বোলারদের বিধ্বংসী বোলিং লাইন আপে অস্ট্রেলিয়ার মাত্র 130 রানেই অল আউট হয়ে যায়। মুহূর্তেই পুরো স্টেডিয়াম বাংলাদেশ গর্জন। ড্রেসিং রুমে হেড কোচ সালাউদ্দিনের মুখোমুখি বসে আছে সাব্বির। হেড কোচ সালাউদ্দিন অন্তত নম্র স্বরে বলে, সাব্বির, মাথা ঠান্ডা রেখে ব্যাটিং করবে। পিচে এখনও শিশির পড়েনি, তোমাকে 10 ওভার পর্যন্ত থাকতে হবে। আমাকে নিয়ে চিন্তা নেই, বাকি ব্যাটারদের পরামর্শ দিন। তারা যেন আমি আউট হয়ে গেলে ধৈর্য ধরে খেলে, কেননা সেমিফাইনালে আরেকটু হলেই হারিয়ে দিয়েছিল আমাদের। ওকে, যাও ব্যাটিংয়ে নামো। ব্যাটিং করতে মাঠে নামার সময় রাসেল সাব্বিরকে বলে, সাব্বির, বলো। আমি নন স্ট্রাইকে দাঁড়িয়ে থাকবো, তুই কাউন্টারে অ্যাটাক করবি। 5 ওভারের ভিতরে চাই আমি। সাব্বির মিটিমিটি হেসে বলে, 5 ওভারে অনেক বেশি, 4 ওভারই যথেষ্ট। সাব্বিরের কথা শুনে হো হো করে হেসে দেয় রাসেল। যেই বলা সেই কাজ। ব্যাটিংয়ে নেমেই সাব্বির পরপর 2 ওভারে 11টা ছক্কা হাঁকিয়ে 66 রানে অপরাজিত হয়, আর রাসেল 1 বলে 1 রান করে নন স্ট্রাইকে অপেক্ষায়। দলীয় রান 67 আর দরকার মাত্র 63 রান। এমন সময় রাসেল এগিয়ে এসে বলে, দোস্ত, তাড়াহুড়া করিস না, আর 3টা ওভার খেল প্লিজ। অতিরিক্ত ঝুঁকি না নেওয়াই ভালো। নন স্ট্রাইকে দাঁড়া, আর একটা ওভার কাউন্টার অ্যাটাক করব, তারপর আরামসে 2 ওভারে 30 করে ফেলবো। যা বলা সেই কাজ। পরের ওভারে 6 বলে 6 ছক্কা মেরে নিজের সেঞ্চুরি পূরণ করে। এগিয়ে যায় রাসেলের দিকে আর বলে, দোস্ত, ফিনিশিংটা তুই দিয়ে দে। আমি কেন? তুই দিয়ে দে। না, তুই দিবি, আমি ছেড়ে দেখব। রাসেল মাথা ঝাঁকিয়ে স্ট্রাইক নেয় আর প্রথম 3 বলে 3টা ছক্কা মেরে সিঙ্গেল নিয়ে সাব্বিরকে স্ট্রাইক দেয়। দলীয় রান 121। রাসেল মুচকি এসে এগিয়ে যায় সাব্বিরের দিকে আর বলে, এবার আমি দেখি দোস্ত, কেমন ফিনিশিং তুমি দাও। সাব্বির প্রাণ খুলে হেসে বলে, 9 রান প্রয়োজন বন্ধু, নো টেনশন। কথাটা বলার পরপরই 2টো বলে 2টো ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে দেয়। মুহূর্তের মধ্যে ড্রেসিং রুম থেকে ছুটে আসে ওর সতীর্থরা। পুরো গ্যালারি লাল সবুজ পতাকায় ছেয়ে যায়। দেশের প্রতিটা টিভিতে তরুণ থেকে বৃদ্ধ খেলা দেখে হাততালি দিতে দিতে ক্লান্ত। পুরো ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে পোস্টে হিরে। মুহূর্তের মাঝে সাব্বির 10 মিলিয়ন ফলোয়ার হয়ে যায়। তেমনইভাবে বগুড়া বাড়িতে নাবিয়া আর রাহেলা বেগম ছেলের সফলতাতে কখনো কাঁদছে তা কখনো হাসছে। তবে তারা দুজন বাদেও একজন দুজোড়া চোখের আড়ালে গোপনে মোবাইলে ট্রফি হাতে বিজয় উল্লাস করতে থাকা সাব্বিরের কপালে চুমুতে ভরিয়ে দিতে থাকেন। হ্যাঁ, তিনি আর কেউ নন, শাহেদ সাহেব। চুমু দিতে দিতে আবেগ কখন যে গলা ছেড়ে কেঁদে ফেলেছেন নিজেও জানে না। কাঁদতে কাঁদতে বলছেন, বাবা সাব্বির, আমাকে ক্ষমা করে দিস বাবা। আমি কখনো বুঝিনি ক্রিকেট খেলেও বিখ্যাত হওয়া যায়, দেশকে গর্বিত করা যায়। সরকারি চাকরি এসবের কাছে কিছুই না রে বাবা, কিছুই না। কথাগুলো বলতে বলতে নিজের চোখ মুছতে গিয়ে দরজার দিকে চোখ যায় তার। দুজোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে। দ্রুত তিনি কাঁদা থামিয়ে চোখজোড়া মুছে ফেলেন। স্বাভাবিক হয়েছে, একটা চোরের মতোই মোবাইল বন্ধ করে এক প্রকার দৌড়ে বাসা থেকে বের হতে গেলে চমকে ওঠে।
পুরো এলাকায় মানুষ স্লোগান দিচ্ছে সাব্বির সাব্বি। বিজয় মিছিল বের হয়েছে। শাহেদ সাহেব দেখে তাদের আরও বাধা ভাঙা উল্লাস। শাহেদ সাহেবকে তারা জোর করে প্রথমে কাতারে নিয়ে পুরো শহর বিজয় মিছিল করেন। অনুরূপভাবে আমজাদ হোসেন আর তার স্ত্রী রীতা খানমও বসে খেলা দেখছিলেন। পাশেই বসে তাদের 12 বছরের কন্যা রতি। তার চোখে মুখে অজানা একটা আনন্দ। নিজের হবু স্বামীর জয়ে সে অত্যন্ত খুশি। পরের কয়েকদিন সাব্বিরদের নিয়ে কেটে যায় পুরো সংবাদ মাধ্যমে। দেখতে দেখতে সময় চলে যায়। সাব্বির আর রাসেলের ডাক আসে জাতীয় দলে। দিন যায়, বছর যায়, জাতীয় দলে সাব্বির পরিণত হয় প্রধান ব্যাটারে। সবগুলো পরীক্ষিত বোলারদের নিজের প্রতিভা দেখাতে থাকে, কিন্তু ক্রিকেট দলীয় খেলা। এক দুজনের পারফর্মে 1-2 ব্যাচ সর্বোচ্চ 5-6 ম্যাচ জিততে পারলেও টুর্নামেন্ট জেতা অসম্ভব। পরপর 8টা আইসিসি টুর্নামেন্ট দলীয় ব্যর্থতা আর ক্যাপ্টেনের অযোগ্য নেতৃত্বে সাব্বির রাসেলরা হতাশ হয়ে সেমিফাইনালে কখনো বা সুপার 8 থেকে বিদায় নিয়েছে। সব শেষে চ্যাম্পিয়ন ট্রফিতে সাব্বির রাসেলের 170 ওপেনিং পার্টনারশিপের পরও বাকি 40 ওভারে দলের ব্যাটিং ভরাডুবিতে মাত্র 29 রানে অল আউট হয়ে যায়। বাংলাদেশের ফলস্বরূপ নিউজিল্যান্ড ফাইনালে যায়। শেষ ক্যাপ্টেনের নির্লজ্জ সংবাদ সম্মেলনে সান্দিক রাসেলরা লজ্জায় কাউকে মুখ দেখাতে পারেনি। প্রতিদিনকার চেঞ্জে ফেরার সময় দলের নতুন হেড কোচ ফিল সিমস সাব্বিরকে ডেকে এক প্রকার গভীর কণ্ঠে বলেন, সাব্বির, জি স্যার। আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে 2031 পর্যন্ত বাংলাদেশ দলের সব ফরম্যাটের ক্যাপ্টেন করাবো। তুমি কি দায়িত্ব নেবে? অবশ্যই নেব। বর্তমান অমল নিজ্জল আর বেহায়া ক্যাপ্টেনের আন্ডারে খেলা যায় না কোনোভাবেই। যে কিনা ক্যাপ্টেন হয়েও জিতার জন্য খেলে না, সম্মানজনক হারের জন্য খেলে। তার আন্ডারে খেললে আমরাও অমন অসম্মানজনক পরাজয়ের শিকার হব। আগামীকালই তোমাকে ক্যাপ্টেনে ঘোষণা করা হবে। নাজমুল হাসান শান্তকে সব ফরম্যাট থেকে বাতিল করে দেওয়া হবে। এটা আপনার আর নির্বাচকের বিষয়। আমি ক্যাপ্টেন হতে সম্মতি জানাচ্ছি। ধন্যবাদ। আশা করছি আমরা 2026-এ টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হব, ইনশাল্লাহ। ফিল সিমস এর সাথে কথা শেষ করে সাব্বির নিজের ঢাকার বাড়িতে প্রবেশ করতেই দেখতে পায় আমজাদ হোসেন দাঁড়িয়ে আছে। পাশেই কালো বোরখা হিজাব পরিহিত একটা মেয়ে। সাব্বির মেয়েটার দিকে তাকায়, চোখ দুটো দেখাও যাচ্ছে না। চোখ নামিয়ে নিয়ে আমজাদ হোসেন এরকে সালাম দেয়। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। তা হঠাৎ চলে আসলেন যে? তুই তো বাসায় থাকিস না, দেশ বিদেশে খেলে বেড়াচ্ছিস। আমারও বয়স হয়েছে, হেডমাস্টার পদ থেকে অবসর নিয়েছি, এখন একটু ঘোরাঘুরি করছি। গ্যারেজে গাড়ি আছে, যেটা পছন্দ হয়ে নিয়ে যাবেন। হ্যাঁ, পাগল, ওসব আমি চালাতে পারি নাকি? তাছাড়া তোর বড় ভাই আবিরও কিনেছে গাড়ি, কিন্তু আমি নেই না। ভালো লাগে না ওসব গাড়িতে উঠতে। এয়ার কন্ডিশন গাড়িতে বসলে আবহাওয়া বদল হয় না, শরীরটাও ফ্রেশ বোধ করি না। আপনার ইচ্ছে। নাস্তা করেছেন? ওসব পরে করব। তোকে একটা কথা বলেছিলাম, মনে আছে? কোন কথা? তোকে বলেছিলাম তুই ক্রিকেটার হ বা চাকরিজীবী, কখনোই মেয়ের নেশায় আসক্ত না হতে। তুই কি আমার কথা রেখেছিস? আলহামদুলিল্লাহ, আমি কোনো পর নারীতে আসক্ত নই। খেলাধুলা নিয়েই সময় কেটে যাচ্ছে। বগুড়া যাবি না? 8টা বছর তো হয়ে গেল, সেই 16 বছর বয়সে বাড়ি চাইলি। এখন তোর বয়স 24, বিয়ে করে সংসারী হবি না? সংসার বা বিয়ে নিয়ে আপাতত ভাবিনি। আমার আগামীকাল আমি বাংলাদেশে টিমের ক্যাপ্টেন নির্বাচন হব। সামনেই টি-20 ওয়ার্ল্ড কাপ, সম্পূর্ণ মনোযোগ এখন ওঠা নিয়েই। তোকে একটা কথা বলবো, রাখবি? রাখার মতো হলে অবশ্যই রাখবো আমি। আমার মেয়ে রতিকে বিয়ে করবি তুই? সাব্বির আমজাদ হোসেনের মুখ থেকে এমন কথা শুনে হা করে তাকায় তার দিকে। বুঝতে চেষ্টা করে তিনি মজা করছেন না তো। খানিকক্ষণ হা করেছে, তাকার পর আমতা করে বলে, কি বলছেন স্যার এগুলো? হ্যাঁ ঠিকই বলছি, তোর বয়স 24 হয়ে গিয়েছে। আমার মামনিও 19 বছর বয়সী, কয়টা দিন পরে 20 হবে। তোর জন্য পাগলিটা সেই দিন থেকে অপেক্ষা করছে, যেদিন তোর বাবা তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। বাবা তুই না করিস না,
এই কথাটা আমার রাখ। সাব্বির রতির দিকে মিনিট খানেক চেয়ে থেকে বলে, আপাতত কিছু বলছি না, সামনে বিশ্বকাপ, ওটা খেলার পর সিদ্ধান্ত জানাবো। আর এই যে মিস, সামনেই তো এইচএসসি, মন দাও পড়াশোনায়। জি আচ্ছা। রতির কণ্ঠে শুনে চমকে ওঠে সাব্বির। এত মধুর আর এত শীতল কণ্ঠ কারো হয়? সাব্বির চোখ বড় বড় করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, এটা তোমার কণ্ঠ রতি? জি। আমজাদ হোসেন সাব্বিরের অবস্থা দেখে মিটিমিটি হেসে বলেন, হা হা, এতেই তুই পাগল হয়ে গেলি? চল ভেতরে, বিয়ের পর আমার মামনিকে দেখতে তুই তো পাগল হয়ে যাবি রে। সংবাদ সম্মেলনে ফিল সিমস আর পাশেই সাব্বির। এমন সময় রিয়াসাদ আজিম আবারও সাব্বিরকে জিজ্ঞাসা করে, এবার তো ট্রফি বাংলাদেশে নেই, আপনারা কি ট্রফি নিয়ে বাংলাদেশে ফিরতে পারবেন? আমি নির্লজ্জ নই, খেলাতে নামার আগে কিছু বলি না। তবে হ্যাঁ, ট্রফি বাংলাদেশে না থাকলেও এশিয়াতে আছে। ভারত, শ্রীলঙ্কা আমরা খেলেছি। আশা করি ট্রফি না জিতলেও তাদের হারিয়ে ফিরব। আমি সম্মানজনক পরাজয়ে ডিজার্ভ করি না। কবে শুরু হচ্ছে আপনাদের বিশ্বকাপ জয়ের? আজ, এখন থেকেই। দেখতে দেখতে 2026-এর ফেব্রুয়ারি মাস চলে আসে। ক্রিকেট খেলুড়ে দেশগুলোয় বিশ্বকাপের দামার বাজে ওঠে। গ্রুপ ম্যাচে পরপর শ্রীলঙ্কা, নেপাল, নেদারল্যান্ডস আর সাউথ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশ সুপার 8-এ জায়গা করে নেয়। পুরো দল সাব্বিরের নেতৃত্বে অসম্ভব আগুন জ্বালানো পারফরমেন্স সুপার 8-এ পাকিস্তান, অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলেও ইংল্যান্ড ম্যাচে সাব্বিরের ইনজুরির কারণে হেরে যায় বাংলাদেশ। তবুও বাংলাদেশ শেষ 4-এ জায়গা করে নেয়। সেমিফাইনালের ম্যাচ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের। লাস্ট ওভারে মুস্তাফিজুর রহমানের জাদুকরী বোলিংয়ে 20 রান ডিফেন্স করে জয়। সঙ্গে সঙ্গে ইতিহাস তৈরি করে বাংলাদেশ, প্রথমবারের মতো আইসিসি ফাইনালে তারা। পুরো দেশ খুশিতে আত্মহারা। দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে হারিয়ে ইংল্যান্ড উঠে যায় ফাইনালে। ফাইনাল ম্যাচ 8ই মার্চ ভারতের আহমেদাবাদে। 8ই মার্চ টস জিতে আবারও বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সাব্বির। যথারীতি বাংলাদেশের বোলিং বিভাগ এক প্রকার ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপকে ভেঙে চুরমার করে দেয়। তাসকিনের 4 উইকেট, মুস্তাফিজুরের 3, তাজিম সাকিবের 2 আর রিশাদ হোসেনের 1 উইকেটে নেয়। বাংলাদেশের টার্গেট দাঁড়ায় 120 বলে 14 রান। পুরো স্টেডিয়াম জুড়ে বাংলাদেশের পতাকা। ব্যাট হাতে রাসেল আর সাব্বির নামতেই পুরো স্টেডিয়াম চিৎকার করে ওঠে। সাব্বির গভীর মুখ করে স্ট্রাইক প্রান্তে ব্যাটিং শুরু করে জাফর আচারকে প্রথম ওভারেই 4টা ছক্কা মেরে শুরু করে জয়ের লড়াই। 10 ওভারে বাংলাদেশের দলের সংগ্রহ 112 রান। রাসেল আউট হওয়ার পরপরই লিটন, তানজিম, হৃদয় আউট হয়ে অনেকটাই ব্যাকফুটে বাংলাদেশ। এমন সময় সাব্বির ডেকে নেয় তাসকিনকে ব্যাটিংয়ে। তারপরেই শুরু করে সাব্বিরের বিধ্বংসী হিটিং। জোফরা আচার তৃতীয় ওভার বল করতে আসলে 11তম ওভারে যখন বাংলাদেশের দরকার 60 বলে 28 রান, স্ট্রাইকে সাব্বির প্রথম বলে আচারের দুর্ধর্ষ বাউন্সার আঙুল দেখিয়ে পুল শটে 6 মারার পরই পুরো গ্যালারি গর্জন বাংলাদেশ বাংলাদেশ। নিজ দেশের জয়ধ্বনি শুনে সাব্বির আলাদা একটা রিদম পায়, যার ফলে পরপর 3টা বলেই 3টা আভার বাউন্ডারিতে সংগ্রহ দাঁড়ায় 130 রানে। বাংলাদেশ জিততে দরকার 58 বলে মাত্র 10 রান। বল করতে আসে মার্কুট। তাসকিন কোনো মতে ব্যাটে বল লাগিয়ে সিঙ্গেল নেয়। উড দ্বিতীয় বলেই সর্বোচ্চ গতিতে ইকার করতে গেলেও সাব্বির 3 ধাপ এগিয়ে এসে বলটাকে ফুল টস বানিয়ে লং অফে বিশাল ছক্কা মেরে দেয়। মুহূর্তে ড্রয়িং রুমে জয়ের আনন্দে লাফিয়ে ওঠে। তীক্ষ্ণ চোখে সাব্বির তাকিয়ে আছে বলের দিকে। মার্কুট বলার করার সঙ্গে সঙ্গে সাব্বির ব্যাট চালায়, বল উড়ে গিয়ে বলের মাঠের বাইরে। ছুটতে শুরু করে বাংলাদেশের টিম। একে একে জড়িয়ে ধরে সাব্বিরকে। ইতিহাস লিখে বাংলাদেশ। নিজের ছেলের সাফল্য আর লুকিয়ে নয়, নাবিয়া আর রাহেলা বেগমকে সঙ্গে নিয়ে ড্রয়িং রুমে বসে দেখলেন শাহিদ সাহেব। গত 9টা বছর তিনি ক্রিকেটের সবচেয়ে বড় ফ্যান হয়ে গিয়েছেন, হয়তো নিজের ছেলের সাফল্যের জন্যে। আমজাদ হোসেন এর বাড়িতেও একই অবস্থা। ড্রয়িং রুমে বসে আছেন আমজাদ হোসেন, তার স্ত্রী রিতা খানম, মেয়ে রতি আর তার ভাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার আবির হোসেন। যাক, ছেলেটা তবে বিজয়ী হলোই। আমি কিছুই বুঝতাম না খেলার, এখন আমি
ক্রিকেট না দেখলে থাকতেই পারি না। আবির ওর মার কথা শুনে বলে, আম্মু ওটা ক্রিকেটের প্রতি টান নয়, বলো মেয়ের জামাইকে দেখতেই তুমি টিভির সামনে বসো। ভাইয়ের এমন কথায় রতি লজ্জা পায়, তবে সেও কম না, সেও বলে, আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভাই ল্যাপটপে খুটখাট না করে টিভির সামনে বসেছে তার একমাত্র শালাবাবুকে দেখতে। আবির লজ্জা পায়, বোনের মাথায় গাঁটটা মেরে বলে, তুই বেশি কথা বলিস। ভাই বোনের খুনসুটি দেখে আমজাদ হোসেন বলেন, এক মেয়ে দিব আর এক মেয়ে আনবো, অনেকটাই পাল্টাপাল্টি, তাই না রিতা? হ্যাঁ, মেয়ে দেব, মেয়ে আনবো। 10 তারিখ বাংলাদেশে ট্রফি সহ ফিরে আসে সাব্বিরা। সারা ঢাকা শহর লোকে লোকারণ্য হয়ে যায়। ছাদ খোলা বাসে বিজয় উদযাপন করে সাব্বির প্রচণ্ড ক্লানি নিয়ে বাসায় ফিরে ঘুমিয়ে পড়ে। রাত 1টা, মোবাইলের রিংটোনে ঘুমটা ভেঙে যায়। সাব্বিরে বেশ বিরক্ত হলেও মোবাইলটা হাতে নিয়ে লাফিয়ে ওঠে। দ্রুত কলটা রিসিভ করে বলে, আপু। ওপাশে নিশ্চুপতা, সাথে ফুপিয়ে কাদার শব্দ। সাব্বিরের বুকটা কেঁপে ওঠে বোনের কান্নার শব্দ শুনে। অনেকটা অস্থির হয়ে বলে, এই আপু, আপু, আপুরে কাঁদছিস কেন? নাভিয়া মুখ খোলে, আমার ভাইয়ের সাফল্য দেখে কাঁদছি রে। আমার ভাই আমাকে বুঝি ভুলেই গেল। কি বলছিস এসব আপু? তোকে আমি ভুল বলবো? এটা এ জীবনে হবে না। 2 মাস পর ফোন, আমি নিজে ফোন দেওয়ার পর মনে পড়ল। আপু, আমি ফোন ব্যবহার করিনি রে, আজই করেছি। কেমন আছো? আছি ভালো। শোন না, একটা কথা বলতাম। বলো আপু। আগামীকাল শুক্রবার আমার বিয়ে, আসবি তো তোর এই আপুর বিয়েতে? আসবো আপু, অবশ্যই আসবো। অপেক্ষায় থাকবো। ফোন কেটে যায়। সাব্বিরও সঙ্গে সঙ্গে ওর ম্যানেজারকে বলে নতুন গাড়ি কিনতে বলে। ঘুমিয়ে পড়ে। বর্তমান। স্যার, আমরা এসে গেছি। সাব্বির আদো আদো চোখ মেলে তাকায় সামনের দিকে। বিয়ের গেটের সামনে গাড়িটা দাঁড় করানো। গাড়িটার সামনেই দাঁড়িয়ে আছে ওর বোন নাবিহা। সাব্বির দ্রুত গাড়ি থেকে নামতেই নাবিহা ছুটে এসে ভাইকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলে। ভাই বোন অনেকক্ষণ কাদার পর এগিয়ে আসে রাহেলা বেগম। ছেলেকে জড়িয়ে ধরে থাকেন অনেকক্ষণ। এমন সময় সাব্বিরের চোখ চায় বাড়ির গেটের সাথে নিজেকে আড়াল করে দাঁড়িয়ে থাকা শাহেদ সাহেবের ওপর। সাব্বির মুচকি এসে এগিয়ে যায় তার দিকে। শাহেদ সাহেব ছেলেকে দেখে ভেতরে চলে যেতে নিবে, অমনি সাব্বির ওর বাবার হাতটা ধরে বলে, বাবা। ঘুরে তাকান শাহেদ সাহেব, ছলছল করছে তার চোখ। দেখলে তো, সরকারি চাকরি না করেও তোমার মুখে কেমন উজ্জ্বল করে দিয়েছি আমি। কথাটা শেষ করতেই শাহেদ সাহেব ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরেন। বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে বলেন, আমি মূর্খ ছিলাম রে বাবা, আমি বুঝিনি তোকে। আমি ব্যর্থ বাবা, তোর সাফল্যের ভিত আমি গড়ে দিতে পারিনি, আমাকে ক্ষমা করে দিস। বাবা ছেলের আবেগঘন মুহূর্তের শেষে দুজনেই স্বাভাবিক। সন্ধ্যায় বরপক্ষ হাজির। সাব্বির বরকে দেখে চমকে যায়। আবি ভাই, আমজাদ হোসেনের ছেলে। সাব্বির জিজ্ঞাসাসূচক চাহনিতে বোনের দিকে তাকাতেই নাবিয়া লাজুক হাসে। বোনের হাসিতে সাব্বিরও হাসে। তবে বিপত্তি বাদে কবুল বলার সময় আব্বির আর নাবিয়া কেউ কবুল বলবে না, তাদের নাকি শর্ত আছে। সাব্বির এগিয়ে গিয়ে বলল, কিসের সত্তরে আপু তোদের? কবুল বল না প্লিজ। না, বলবো না, তবে তুই শর্ত মানলে বলবো। ওকে ফাইন, বল, আমি মানবো তোদের শর্ত। আমাদের বিয়ের পরপরই তুই আমার একমাত্র ননদিনী রতিকে বিয়ে করবি। হ্যাঁ, তা তো এমনিতেও করতাম। কি গো রতি, বিয়ে করবে আমায়? ভাইয়ের পাশে দাঁড়িয়ে থাকা রতি বোরখার আড়াল থেকে বলে ওঠে, করবো বলেই তো অপেক্ষা করছি এতগুলো বছর। তবে চলো করেই ফেলি বিয়ে। বোনকে বিদায় দিয়ে সাব্বির নিজেও বাসর ঘরে প্রবেশ করে। বিছানার দিকে তাকায়। রতি বসে আছে লাল টুকটুকে বেনারসিতে। এই প্রথম সাব্বির মেয়েটাকে দেখল। রতি সাব্বিরের আগমনের বার্তা পেয়ে সালাম দেয়। সাব্বির আবারও চমকে ওঠে রতির শীতল কণ্ঠে শুনে। কাপা কাপা কণ্ঠে জবাব দিয়ে কাপা কাপা হাতে রতির ঘোমটা সরাতে আরেক দফা চমকে ওঠে। এত সুন্দর কেউ হতে পারে? চাঁদের আলোর মতো রতি। সাব্বির নিজের অজান্তেই রতির কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। রতি শিউরে ওঠে, সাব্বিরকে জড়িয়ে ধরে বলে, ভালোবাসুন আমার প্রিয় স্বামী, আপনার ভালোবাসা পেতে আমি মরিয়া। সাব্বির রতিকে নিজের বুকের মাঝে টেনে নিয়ে বলে, ভালোবাসি তোমাকে আমি বউ। আমিও ভালোবাসি আপনাকে প্রিয় স্বামী। গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, এবং আমাদের SMS স্টোরি চ্যানেলে নতুন হয়ে থাকলে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, যাতে করে আমাদের প্রত্যেকটি নতুন নতুন গল্পের নোটিফিকেশন আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।